আশা করি সবাই ভালো আছো। আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত দ্রবণ এবং দ্রাব্যতা সম্পর্কে আলোচনা করব। তো তোমরা জানো যে দ্রাব্যতার এই বিষয়গুলো তোমাদের 19 কিন্তু ছিল না, এটা তোমাদের ইন্টারমিডিয়েটে একটা নতুন টপিক। আর এখান থেকে ব্যাপক প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন লেভেলের পরীক্ষায় এসেছিল। সুতরাং এটার যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে যদি না পড়ো, তাহলে কিন্তু তোমাদের এর গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে তোমরা যথেষ্ট হিমশিম খাবে। তো আমি যেটা মূলত দেখাবো একদম বেসিক থেকে তোমাদের প্রো লেভেলে দেখাবো। অর্থাৎ তোমার একটা জিনিস বুঝবার জন্য কি কি প্রয়োজন তার ব্যাকগ্রাউন্ডটা সহকারে দেখাবো। সুতরাং ধৈর্য সহকারে একটু দেখো, আশা করি যে তোমার ক্লাসটা অনেক এনজয় করবে। তো প্রথমে আমরা একটু শুরু করি যে দ্রবণ কাকে বলে। তো দ্রবণের সংজ্ঞায় বলা হচ্ছে যে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। কিরকম মিশ্রণ? সমসত্ব মিশ্রণ। তো যেমনটা আমরা এখানে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, দ্রবণের সংজ্ঞায় বলা হচ্ছে যে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। এখন সমসত্ব মিশ্রণ কাকে বলে? এই যে এখানে যে বলা হচ্ছে যে দুই বা ততোধিক পদার্থ নিয়ে একটা দ্রবণ তৈরি হয়, এই দুই বা ততোধিক পদার্থের মধ্যে যেটার পরিমাণ বেশি থাকে সেইটা হচ্ছে দ্রাবক। এখান থেকে যেটার পরিমাণ বেশি হবে সেইটা হচ্ছে কি? সেইটা হচ্ছে দ্রাবক। আর যেটার পরিমাণ কম থাকবে, হ্যাঁ, যেটার পরিমাণ কম হবে সেইটা হবে দ্রব। কম হবে সেটা হবে দ্রব। অবশ্য দ্রাবককে আরেকভাবে সংজ্ঞায়িত করা যায়, সেটা আমরা একটু পরে দেখব। আর এই দ্রাবক এবং দ্রব একত্রে মিশ্রিত হয়ে কিন্তু দ্রবণ উৎপন্ন হবে। তবে দ্রব এবং দ্রাবক মিলে যে দ্রবণ উৎপন্ন হবে, এর জন্য আরেকটা এক্সট্রা শর্ত পালন করতে হয়। সেটা এখানে বলা হচ্ছে যে তোমার এই মিশ্রণটাকে বা এই দ্রবণটাকে সমসত্ব হতে হয়। দ্রব এবং দ্রাবকের যে মিশ্রণটা আছে এটাকে সমসত্ব হতে হয়। তো সমসত্ব বলতে কি বোঝায়? সমসত্ব বলতে বোঝায় যে এমন একটা মিশ্রণ যে মিশ্রণের প্রতিটা অংশে মিশ্রিত উপাদানগুলোর অনুপাত একই থাকবে। অর্থাৎ আমরা যদি দ্রব এবং দ্রাবককে মিশ্রিত করে যদি একটা দ্রবণ তৈরি করি, আর সেই দ্রবণের সকল অংশে যদি সমান পরিমাণ অর্থাৎ একই অনুপাতে দ্রব এবং দ্রাবক থাকে, তখন এই মিশ্রণটাকে একটা সমসত্ব মিশ্রণ বলা হবে। আর দ্রব এবং দ্রাবকের এইরকম সমসত্ব মিশ্রণকেই দ্রবণ বলা হবে। তো সমসত্ব মিশ্রণ তৈরি হয় বা হয় না, বা দ্রবণের একটা যদি আমরা উদাহরণ দিই তাহলে এভাবে বলি। একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যখন শরবত তৈরি করি তখন মূলত পানির মধ্যে চিনি দেই, নাকি চিনির মধ্যে পানি দেই? পানির মধ্যে আমরা চিনি দেই, তাই না? তো যেহেতু পানির পরিমাণ বেশি থাকে আর চিনির পরিমাণ কম থাকে, সেই হিসেবে আমরা বলতে পারি যে এখানে পানি হচ্ছে দ্রাবক আর চিনি হচ্ছে দ্রব। আর এই শরবতটা বা দ্রবণটা যে উৎপন্ন হলো, এইটা আসলে দ্রবণ কিনা সেটা বুঝবার সুন্দর একটা উপায় আছে। কিরকম? সেটা হচ্ছে যে আমরা যদি চিনিতে মিষ্টি কেমন হচ্ছে এটা যদি আমরা যদি পরীক্ষা করতে চাই, তাহলে কিভাবে করি? পুরো শরবত একদম মানে শরবতের মধ্যে মিষ্টি হয়েছে কিনা এটা যদি আমরা পরীক্ষা করতে চাই, তাহলে কিভাবে পরীক্ষা করি? আমরা পুরো শরবতটা খেয়ে ফেলি? আসলে তা করি না। কি করি? 1 চামচ চিনির মধ্যে একটু শরবত নিয়ে মুখে দেই, দিয়ে দেখি যে মিষ্টিটা কেমন হয়েছে। তার মানে হচ্ছে যে ওই 1 চামচ চিনির মধ্যে যে শরবতটুকু আছে বা দ্রবণটুকু আছে, এইটার যেরকম মিষ্টি হবে, পুরা জগের যে শরবতটা আছে তার মিষ্টিও কিন্তু একই হবে। কেন? এটা আসলে কিভাবে হচ্ছে? এইটা হওয়ার কারণ হচ্ছে, দেখো, তোমার চামচের মধ্যে দ্রাবকের পরিমাণ যেমন কম, ওইখানে কিন্তু দ্রবের পরিমাণও কম। আবার জগের মধ্যে যেমন তোমার দ্রাবকের পরিমাণ বেশি, সেখানে কিন্তু দ্রবের পরিমাণও বেশি। ফলে হয় কি, দ্রাবকের যে কোনো একটা লেভেলে তুমি যদি চিন্তা করো, অর্থাৎ তুমি চামচেই চিন্তা করো অথবা জগেই চিন্তা করো, প্রতি ক্ষেত্রে দেখা যাবে যে এই শরবতের মধ্যে দ্রব এবং দ্রাবকের অনুপাত কিন্তু একই থাকবে। তো যেহেতু শরবতের প্রত্যেকটা অংশে দ্রব এবং দ্রাবকের অনুপাতটা একই থাকে, তাই আমরা শরবতকে একটা সমসত্ব মিশ্রণ বলতে পারি। আশা করি তোমার সমসত্ব মিশ্রণ কাকে বলে সেটা বুঝতে পেরেছো। তো আর একটা মিশ্রণ আছে, সেটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। এর যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। যেমন মনে করো যে আমরা অনেক সময় ঝালমুড়ি খাই, তো ঝালমুড়িতে লবণ দেওয়া থাকে, আহ, ঝালমুড়িতে পেঁয়াজ দেওয়া থাকে, মরিচ দেওয়া থাকে, আবার মুড়ি তো থাকেই, চানাচুর এটা ওটা এটা ছোলা ছোলা এটা ওটা দেওয়া থাকে, তাই না? তো একটা বিষয় হচ্ছে যে যখন আমরা ঝালমুড়ি খাই, তখন ঝালমুড়িটার টেস্ট সবসময় কি একই রকম লাগে? একই রকম কিন্তু লাগে না। কখনো দেখা যাচ্ছে যে ঝাল লাগছে, কখনো দেখা যাচ্ছে যে মনে হয় যে চানাচুরের পরিমাণ বেশি, কখনো মনে হচ্ছে যে পেঁয়াজের পরিমাণ বেশি, বা ইত্যাদি ইত্যাদি মনে হয়। আসলে হওয়ার কারণটা হচ্ছে যে ওইটা একটা আসলে মিশ্রণ, ওটা একটা দ্রবণ না। ঠিক আছে?
আর একটা বিষয় মাথায় রাখবা যে দ্রবণ হইতে গেলে যে সবসময় যে তোমার তরল হইতে হবে এমনটা কিন্তু নাও হতে পারে। তবে আমাদের অধিকাংশ দ্রবণে আমরা দেখবো যে তরল হয়, এই জন্য আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে দ্রবণ বলতে আমরা তরল কোনো কিছুকে বুঝি। আচ্ছা, এখন এই যে দ্রবণ প্রক্রিয়া সম্পর্কে আমাদের একটু জানতে হবে। একটা দ্রব কিভাবে দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে এই প্রক্রিয়াটা জানতে হবে, কারণ এটা যদি আমরা না জানি তাহলে এরপরে আমরা যখন দ্রবণের প্রকারভেদগুলো যখন পড়বো তখন আমরা কিন্তু সেগুলো বুঝতে পারবো না। তো আমরা একটু ছোট্ট করে একটু উদাহরণ সহকারে একটু দেখি। এখানে আমাদের একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে একটা দ্রবণ আছে। আচ্ছা, তো এই পাত্রের মধ্যে যদি দ্রবণ থাকে তাহলে এখানে কি কি আছে? নিশ্চয়ই তাহলে এখানে দ্রাবক আছে এবং দ্রব আছে। তো আমরা এখানে দ্রাবক হিসেবে উদাহরণ হিসেবে মনে করা যাক যে একটা পোলার দ্রাবক নিলাম, সেটা হচ্ছে পানি। আর দ্রব হিসেবে যদি আমরা মনে করি যে ধরা যাক যে সোডিয়াম ক্লোরাইডকে বিবেচনা করা হচ্ছে। চিনির দ্রবণটা কিন্তু আবার আয়নিত হয় না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড দ্রবণটা আয়নিত হয়। তো আমাদের এরকম একটা দ্রবণ প্রয়োজন। মানে এখানে একটা দ্রবণ আছে, এই দ্রবণের মধ্যে যে দ্রাবক আছে সেটা হচ্ছে পানি, আর যে দ্রবটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দ্রব সোডিয়াম ক্লোরাইডটা পানি দ্রাবকের মধ্যে কিভাবে দ্রবীভূত হতে পারে বা হয়? তো কিভাবে হয় এইটা বুঝবার জন্য আমরা একটা উদাহরণ বিবেচনা করি। মনে করা যায় যে এইটা হচ্ছে এক টুকরা সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডকে যখন এখানে যখন দেওয়া হয় যখন এই সোডিয়াম ক্লোরাইডটাকে, তখন হয় কি সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ হওয়ার কারণে একে পানির মতো পোলার দ্রাবকগুলো চতুর্দিক থেকে ঘিরে রাখে। তাহলে কি হচ্ছে যে মনে করি এইটা যদি আমাদের এটা একটা সোডিয়াম ক্লোরাইড হয়, তাহলে এর দুইটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আর যখন এই দ্রবটাকে, এটা হচ্ছে আমাদের দ্রব সোডিয়াম ক্লোরাইড। তো যখন এই দ্রবটাকে যখন দ্রাবকের মধ্যে যখন দেওয়া হবে, আমাদের দ্রাবক হচ্ছে পানি, তখন পানি করবে কি এই দ্রবটাকে চতুর্দিক থেকে ঘিরে রাখবে। তো মনে করা যাক যে এই পানির যে অণু আছে এর পোলারিটি বুঝাতে আমি এরকম একটা অবস্থা বুঝাবো, এইটা হচ্ছে মনে করা যাক যে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আর সোডিয়াম ক্লোরাইড বুঝাইতে আমি এইরকম একটা অবস্থা বুঝাবো যেখানে মনে করা যাক যে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে যখন পানিতে যখন দেওয়া হবে তখন পানি কি করবে, এই সোডিয়াম ক্লোরাইডটাকে চতুর্দিক থেকে ঘিরে রাখবে। তো মনে করা যাক যে এটা একটা পানির অণু, এটা একটা পানির অণু, এটা একটা পানির অণু, এইভাবে পানির অণুগুলোকে ঘিরে রাখতেছে। ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু সোডিয়াম ক্লোরাইডের এইটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, তাই একে দ্রাবকের স্বাভাবিকভাবেই ঋণাত্মক প্রান্ত আকর্ষণ করে ধরে রাখবে। এটা হবে তখন পজিটিভ, এইটা হবে নেগেটিভ, এইটা হবে পজিটিভ, এটা কিভাবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। অন্যদিকে যেহেতু এটা সোডিয়াম ক্লোরাইডের ঋণাত্মক প্রান্ত, যেমন ক্লোরাইডের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এইটা হবে পজিটিভ, এটা হবে পজিটিভ, এটা হবে পজিটিভ, আর দুর্বর্তী প্রান্তগুলো হবে নেগেটিভ, এগুলো হবে নেগেটিভ। ঠিক আছে? এইভাবে দ্রাবকের অণুগুলো দ্রবটাকে চতুর্দিক থেকে ঘিরে রাখে। এই যে যখন ঘিরে রাখে তখন এখানে একটা আকর্ষণের সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে দেখো এই দ্রাবকের অণুর সাথে দ্রাবকের সাথে দ্রাবকের ঋণাত্মক প্রান্ত দ্রবের ধনাত্মক প্রান্তকে, আবার দ্রাবকের ধনাত্মক প্রান্ত দ্রবের ঋণাত্মক প্রান্তকে যে আকর্ষণ করছে, ফলে এই এদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে। এইটাকে আমরা বলতে পারি মূলত সলভেশন 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 আকর্ষণ বা সলভেশন শক্তি। আর এটা যেহেতু আমাদের পানি, তা আমরা এই সলভেশনটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে হাইড্রেশন। অ্যাকচুয়ালি হাইড্রেশন হাইড্রেশন তার মানে দ্রাবকের অণু দ্রবের অণুকে যে শক্তির মাধ্যমে আকর্ষণ করতেছে সেটাকে আমরা বলতেছি হাইড্রেশন শক্তি। আর একটা ঘটনা কাজ করে, সেটা হচ্ছে দেখো এইখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের এইটা হচ্ছে দ্রবের ধনাত্মক প্রান্ত, আর এটা হচ্ছে দ্রাবকের হচ্ছে ঋণাত্মক প্রান্ত। দ্রবের ঋণাত্মক প্রান্ত আর এটা দ্রবের ধনাত্মক প্রান্ত, এদের মধ্যে একটা কিন্তু স্থিতিবোধের আকর্ষণ কিন্তু কাজ করে, যেটাকে আমরা বলি লেটিস শক্তি। তাহলে এটা কার মধ্যে? এটা হচ্ছে দ্রব অণুর মধ্যে, দ্রব অণুর মধ্যে বিদ্যমান আকর্ষণটা কিরকম? বিদ্যমান আকর্ষণটা হচ্ছে এটাকে আমরা বলছি লেটিস শক্তি। লেটিস শক্তি
ল্যাটিস শক্তি। আর সলভেশন শক্তিটা কার কার মধ্যে হচ্ছে? সলভেশন শক্তিটা হচ্ছে দ্রব ও দ্রাবক অণুর মধ্যে আকর্ষণ এটাকে বলছি আমরা হাইড্রেশন শক্তি। তাহলে কি দাঁড়ালো, যখন আমরা কোনো দ্রবকে একটা দ্রাবকের মধ্যে ছেড়ে দেই তখন দ্রাবকটা এই দ্রবটাকে চতুর্দিক থেকে ঘিরে রাখে, দ্রাবকগুলো দ্রবটাকে চতুর্দিক থেকে ঘিরে রাখে। এ সময় এমন ভাবে ঘিরে রাখে, যদি আমরা পোলার দ্রাবকের মধ্যে পোলার দ্রব্য যোগ করি, যেমনটা পানিতে সোডিয়াম ক্লোরাইডকে যোগ করা এখানে দেখানো হয়েছে, তখন যেটা হয় সেটা হচ্ছে যে দ্রাবকের ধনাত্মক প্রান্তগুলো দ্রবের ঋণাত্মক প্রান্তকে এবং দ্রাবকের ঋণাত্মক প্রান্ত দ্রবের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে। এইরকম দ্রব এবং দ্রাবক অণুর মধ্যে যে আকর্ষণ যেটা থাকে এটাকে আমরা বলতেছি হাইড্রেশন শক্তি। এটাকে আমরা He দ্বারা প্রকাশ করলাম, হাইড্রেশন শক্তি। অন্যদিকে দ্রব অণুগুলো যদি আয়নিক হয়ে থাকে তাহলে এদের ধনাত্মক ক্যাটায়নের সাথে অ্যানায়নের একটা আকর্ষণ থাকে, সেটাকে আমরা বলি ল্যাটিস শক্তি। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ল্যাটিস শক্তি। আচ্ছা, এখন এই যে ল্যাটিস শক্তি যে আছে, ল্যাটিস শক্তির মান আকর্ষণ খুব ঝামেলা করতেছে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখো যে এইটা যদি দ্রবীভূত হতে হয় তাহলে এরকম একটা শর্ত তাকে পালন করতে হবে, যে যদি এই ল্যাটিস শক্তি এটাকে যদি আমরা যদি Li দ্বারা যদি সূচিত করি, যদি এরকম হয় যে হাইড্রেশন শক্তির মান, হ্যাঁ, হাইড্রেশন শক্তির মান যদি ল্যাটিস শক্তির চেয়ে যদি বেশি হয়, তার মানে হচ্ছে যে শক্তির বলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটা কাছাকাছি আছে তার চেয়ে যদি দ্রাবকের সাথে দ্রবের আকর্ষণ শক্তিটাই যদি বেশি হয় তখন কিন্তু দ্রবণ উৎপন্ন হবে বা দ্রবীভূত হবে, তখন কিন্তু দ্রবীভূত হবে। আর যদি এটা যদি না হয়ে যদি বরং এরকমটা হয় যে হাইড্রেশন শক্তির মানটাই যদি ল্যাটিস শক্তির চেয়ে যদি কম হয় তাহলে কিন্তু দ্রবীভূত হবে না, তাহলে কখন দ্রবীভূত হবে আর কখন দ্রবীভূত হবে না আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এখন যদি দ্রবীভূত হয় তখন আসলে কি হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে যে মনে করা যাক যে এইটা যদি আমরা সোডিয়াম হিসেবে বিবেচনা করি আর এটা যদি আমরা যদি মনে করা যাক যে ক্লোরাইড হিসেবে বিবেচনা করি, তাহলে এদের মাঝখানে এরকম একটা অবস্থা সৃষ্টি করে, সেটা হচ্ছে যে দ্রাবকের অণুগুলো এদিকে 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 চতুর্দিক থেকে আর কি ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোকে ঘিরে রাখে। তার মধ্যে এটা প্লাস হওয়ার কারণে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, আর এগুলো হচ্ছে প্লাস, এগুলো হচ্ছে প্লাস, এরকম এগুলো হচ্ছে প্লাস। এইভাবে কিন্তু দেখা যায় যে যখন এই দ্রবটার মধ্যে থাকা ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো আলাদা হয়ে যায় তখন মনে করা হয় যে এই দ্রবটা দ্রবীভূত হয়েছে। তাহলে নিশ্চয়ই আমরা দ্রবণ প্রক্রিয়াটা বুঝতে পেরেছি। দ্রবণ প্রক্রিয়া হচ্ছে যখন একটা দ্রবকে দ্রাবকের মধ্যে যোগ করা হয় তখন দ্রাবকের অণুগুলো দ্রবটাকে চতুর্দিক থেকে ঘিরে রাখে। এ সময় এমন ভাবে ঘিরে রাখে যে যাতে দ্রবের ধনাত্মক প্রান্ত দ্রাবক ঋণাত্মক প্রান্তকে এবং দ্রবের ঋণাত্মক প্রান্ত দ্রাবকের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে। দ্রবের সাথে দ্রাবকের এই আকর্ষণটাকে বলা হচ্ছে তোমার হাইড্রেশন শক্তি, যেটাকে আমরা He দ্বারা প্রকাশ করছি। আর দ্রবের মধ্যে নিজের একটা আকর্ষণ কাজ করে, সেটা হচ্ছে দ্রবের মধ্যে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে তাই এই ক্যাটায়ন এবং অ্যানায়ন মধ্যে আকর্ষণটাকে মূলত বলা হচ্ছে ল্যাটিস শক্তি, এটাকে Li দ্বারা প্রকাশ করা হচ্ছে। যদি হাইড্রেশন শক্তির মানটা ল্যাটিস শক্তি অপেক্ষা যদি বেশি হয় তখনই কেবল এদের মধ্যকার ল্যাটিস আকর্ষণটা ভেঙে যায়, যে ল্যাটিস থেকে আয়নগুলো বা ক্যাটায়নগুলো আলাদা হয়ে যায় তখন এটা কিন্তু দ্রবীভূত হয়ে যায় বলে বিবেচনা করা হয়। এখন আমরা ছোট্ট একটু গাণিতিক হিসাবে আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে এরকম, আমরা এখানে যেভাবে ছবিটা লিখেছি তাতে দেখা যাচ্ছে যে 6টা দ্রাবকের অণু একটা দ্রবের অণুকে ভাঙছে। তার মানে হচ্ছে এরকম যে একটি দ্রবের অণু এইটাকে যদি আমরা দ্রবীভূত করতে চাই তাহলে আমাদের প্রয়োজন কয়টি? 6টি দ্রাবক অণু প্রয়োজন। এখন একটা বিষয় খেয়াল করে দেখো তো, যে এইখানে যদি মনে করা যাক যে 60টা পানির অণু যদি থাকতো, অর্থাৎ 60টা যদি আমাদের দ্রাবক থাকতো,
তাহলে কতটা সোডিয়াম ক্লোরাইডকে বা কতটা দ্রবকে এখানে সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে পারতো? নিশ্চয়ই বুঝতে পারছো যে যেহেতু একটা দ্রবের অণুকে ভাঙতে 6টা দ্রাবক অণু লাগে, সুতরাং 60টা দ্রাবকের অণু দিয়ে এটার 10টি দ্রবকে ভেঙে ফেলা সম্ভব, মানে দ্রবীভূত করা সম্ভব। এখন এইখানে তাহলে আমরা একটা কথা বলতে পারি যে এই যে দ্রাবকটা যে আছে, এই দ্রাবকের ক্ষমতা কিন্তু নির্দিষ্ট। যেহেতু প্রতি 6টা দ্রাবক একটা দ্রবকে ভাঙতে পারে, সেই হিসাবে 60টা দ্রাবক 10টা পরিমাণ দ্রবকে ভাঙতে পারবে। কিন্তু আমরা যদি এখানে এমনটা করি যে মনে করা যাক যে 11টা সোডিয়াম ক্লোরাইড দিলাম, 11টি সোডিয়াম ক্লোরাইড যদি দেই, তাহলে কি হবে? তাহলে স্বাভাবিকভাবে যেটা হবে সেটা হচ্ছে যে এই 11টি সোডিয়াম ক্লোরাইড থেকে 10টি সোডিয়াম ক্লোরাইড আগে দ্রবীভূত হবে, আর নিচে একটা সোডিয়াম ক্লোরাইড অদ্রবীভূত অবস্থায় থেকে যাবে স্বাভাবিক অবস্থায়। তার মানে হচ্ছে যে এখানে যে দ্রাবকটুকু আছে তার ক্ষমতা হচ্ছে 10টা দ্রবের অণুকে ভেঙে ফেলা। তার ক্ষমতার চেয়ে যদি আমরা বেশি পরিমাণ দ্রব যদি আমরা এখানে যোগ করি, এই দ্রাবকটার ক্ষমতার চেয়ে বেশি পরিমাণ দ্রব যদি এখানে আমরা যদি যোগ করি, তাহলে যে পরিমাণ এক্সট্রা দ্রব আমরা যোগ করছি সেটা দ্রবীভূত হবে না, সেটা নিচে কিন্তু তলানি হিসেবে পড়ে থাকবে। তো আশা করি তোমরা হিসেবটা বুঝতে পেরেছো। এখন এই হিসেবটা থেকে কিন্তু আমরা আমাদের পরবর্তী হিসেবে যাব। তো আমরা দ্রবণগুলোকে মোটামুটি প্রথমত 3 ভাগে ভাগ করে নিতে পারি। দ্রবণ মোটামুটি 3 রকমের হয়। তার মধ্যে একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ। তো অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? আবার আমরা একটু আগের ছবিতে একটু ফিরে যাই। এইখানে দেখো, এখানে আমাদের দ্রাবকের ক্ষমতা ছিল, এখানে 60টা পরিমাণ দ্রাবক ছিল, তার ক্ষমতা ছিল 10টা পরিমাণ সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করা। এখন আমরা যদি 10টার চেয়ে যদি কম দেই, মনে করা যাক যে এখানে আমরা 9টা দিলাম, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে এই 9টার জন্য 6 9 54, 54টা দ্রাবক অণু, হ্যাঁ 54টা পানির অণু এনগেজ থাকবে। আর এখনো কিন্তু দেখো 6টা দ্রাবকের অণু কিন্তু এখনো কিন্তু ফ্রি আছে। তার মানে এই 6টা দ্রাবকের অণু যে ফ্রি আছে, এটা কিন্তু আরো একটা দ্রবের অণুকে কিন্তু দ্রবীভূত করার ক্ষমতা রাখে। তাহলে এখানে দ্রাবকের যে পরিমাণ ক্ষমতা আছে তার চেয়ে কম পরিমাণ দ্রব্য যোগ করা হয় যদি, তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি দ্রাবকের ক্ষমতাকে যদি পি বলি, ঠিক আছে, আর দ্রবীভূত পদার্থের পরিমাণকে যদি আমরা ডব্লিউ বলি, তাহলে আমরা এভাবে বলতে পারবো, যদি ক্ষমতার চেয়ে কম পরিমাণ দ্রব্য যদি যোগ করা হয়, এইটা হচ্ছে দ্রব্যের পরিমাণ, এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ, আর পিটা হচ্ছে দ্রাবকের 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 দ্রবীভূত করার ক্ষমতা, দ্রবীভূত করার ক্ষমতা। তাহলে যদি দ্রাবকের দ্রবীভূত করার ক্ষমতা অপেক্ষা, এগুলো তো বিরক্ত করতেছে, এখানে ডব্লিউ হচ্ছে দ্রবের পরিমাণ, দ্রবের পরিমাণ, আর পি হচ্ছে দ্রাবকের ক্ষমতা, দ্রাবকের ক্ষমতা। কি ক্ষমতা? দ্রাবকের দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা। তাহলে যদি এমন হয় যে মনে করা যাক যে এটা একটা আমাদের পাত্র, এই পাত্রে আমাদের 60টা পানির অণু আছে, সেই হিসাবে এর ক্ষমতা হচ্ছে 10টা পরিমাণ দ্রবকে দ্রবীভূত করা, 10টি দ্রবকে দ্রবীভূত করা। আমরা এর আগে যেভাবে লিখেছি সেই প্রেক্ষিতে আমরা বলছি আর কি।
তো এখানে যদি আমরা 10টার চেয়ে যদি কম পরিমাণ দেই, মনে করা যাক যে এখানে যদি 9টা যদি যোগ করা হয়, 9টা যদি যোগ করা হয়, 9টি দ্রব্য যদি যোগ করা হয়, তখন এই যে দ্রবণটা যে হবে, এই দ্রবণটাই হবে অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ কোন দ্রাবকের দ্রবীভূত করার ক্ষমতা, এটা হচ্ছে পি, ক্ষমতার চেয়ে কম পরিমাণ দ্রব্য যদি যোগ করা হয়, তাহলে যে পরিমাণ যে দ্রবণটা উৎপন্ন হয় সেইটাকে কিন্তু বলা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, এটা একটা। আর একটা বিষয় এরকম হতে পারে, সেটা হচ্ছে মনে করা যাক যে এখানে ঠিক ক্ষমতার সমান পরিমাণ দ্রব্য যোগ করা হলো। তার মানে হচ্ছে যে এখানে যে পরিমাণ দ্রাবক নেওয়া হয়েছিল, যে 60টি পরিমাণ পানির অণু নেওয়া হয়েছিল, তার ক্ষমতা ছিল 10টি পরিমাণ দ্রবকে দ্রবীভূত করা, 10টি দ্রবকে দ্রবীভূত করা, এটা ছিল তার ক্ষমতা। আর এখানে যদি এক্সাক্ট এই 10টাই যদি তোমার যোগ করা হয়, তাহলে যে দ্রবণটা উৎপন্ন হবে, এই দ্রবণটাকে তখন বলা হবে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে প্রত্যেকটা দ্রাবকের একটা ক্ষমতা আছে, তার ক্ষমতার চেয়ে কম পরিমাণ দ্রব্য যদি যোগ করা হয়, তাহলে যে দ্রবণটা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর তার ক্ষমতার সমান পরিমাণ দ্রব্য যদি যোগ করা হয়, তাহলে যে দ্রবণটা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এখন অতিপৃক্ত দ্রবণ কাকে বলে? অতিপৃক্ত দ্রবণের এই কনসেপ্টটা বইয়ে স্পষ্ট না। অনেক মেন্টর তোমাদের বিষয়টা কিন্তু স্পষ্ট করে দেয় না। আমি যখন দেখি তখন দেখি যে অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞাটা বা ঘটনাটা ঠিক মতো হচ্ছে না। তা অসম্পৃক্ত দ্রবণের বিষয়টা একটু খেয়াল করে দেখো। এখানে মনে করা যাক যে একটা পাত্র আছে, এই পাত্রে আমরা ধরে নিচ্ছি যথারীতি আগের মতোই 60টি পরিমাণ পানি আছে। সেই হিসাবে এই পানির ক্ষমতা হচ্ছে কতটুকু? ক্ষমতা হচ্ছে 10টি দ্রবকে দ্রবীভূত করা। এখন এইখানে যদি আমরা বিশেষ ব্যবস্থায়, কিরকম বিশেষ ব্যবস্থায়, এটা মূল কথা, বিশেষ ব্যবস্থায় যদি আমরা এখানে 12টা দ্রবকে যদি আমরা দ্রবীভূত করে রাখতে পারি, 12টি দ্রবকে দ্রবীভূত যদি করা হয়, অর্থাৎ তার ক্ষমতার চেয়েও, দ্রাবকের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার চেয়েও বেশি পরিমাণ দ্রবকে এখানে যদি দ্রবীভূত করে রাখা হয়, কিভাবে দ্রবীভূত করে রাখা হবে? বিশেষ ব্যবস্থার সহায়তা নিয়ে। এটা কোনো স্বাভাবিক অবস্থা না, এটা হচ্ছে বিশেষ ব্যবস্থায় কোনো দ্রাবকের ক্ষমতার চেয়েও বেশি পরিমাণ দ্রবকে যদি দ্রবীভূত করা হয়, এখানে কোনো কিছু কিন্তু অদক্ষেপ হিসেবে পড়ে থাকবে না। একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি বিশেষ ব্যবস্থার সহায়তা যদি না নিতাম, অর্থাৎ যদি আমাদের স্বাভাবিক অবস্থায় যদি এই 60টা দ্রাবকের মধ্যে আমরা যদি 12টা দ্রব্য যদি দিতাম, তাহলে এখান থেকে 10টা কিন্তু দ্রবীভূত হতো, আর 2টা কিন্তু নিচে কিন্তু তলানি হিসাবে পড়ে থাকতো। কিন্তু আমরা যদি বিশেষ ব্যবস্থায় এমনটা করি যে এখানে 12টা দ্রবকেই দ্রবীভূত করে ফেলি, নিচে কোনো তলানি হিসেবে পড়ে থাকবে না, যে 12টাকে আমরা এখানে যোগ করেছি 12টাই দ্রবীভূত হবে, তখন এই যে দ্রবণটা যে উৎপন্ন হবে, এই দ্রবণটাকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। তখন এইটাকে বলা হচ্ছে অতিপৃক্ত বা সুপার স্যাচুরেটেড অতিপৃক্ত দ্রবণ। তাহলে অতিপৃক্ত দ্রবণটা কি? যখন বিশেষ ব্যবস্থায় কোনো দ্রাবকের ক্ষমতার চেয়েও বেশি পরিমাণ দ্রবকে দ্রবীভূত করে রাখা হয়, তখন যে দ্রবণটা উৎপন্ন হয় এটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। উল্লেখ্য যে অতিপৃক্ত দ্রবণে কিন্তু কোনো তলানি পড়ে থাকবে না, যতটুকু দ্রব্য তুমি যোগ করবা সবটুকুই দ্রবীভূত অবস্থায় থাকবে। এবং অতিপৃক্ত দ্রবণ অবশ্যই একটা সম্পৃক্ত দ্রবণ বটে। সম্পৃক্ত দ্রবণ কোন অবস্থা? সম্পৃক্ত দ্রবণ ওই অবস্থার যে বিশেষ ব্যবস্থায় তুমি এটাকে দ্রবণটা তৈরি করছো, সেই অবস্থার সম্পৃক্ত দ্রবণ হচ্ছে একটা অতিপৃক্ত দ্রবণ। তাহলে অতিপৃক্ত দ্রবণ কিন্তু এক প্রকার সম্পৃক্ত দ্রবণ, তবে স্বাভাবিক অবস্থায় না, এটা হচ্ছে বিশেষ ব্যবস্থায় এই সম্পৃক্ত দ্রবণটা তৈরি করা হয়েছে। এখন বারবার যে বিশেষ ব্যবস্থা বলা হচ্ছে, তা বিশেষ ব্যবস্থাটা আবার কি? বিশেষ ব্যবস্থাটা হচ্ছে, মনে করা যাক যে এখানে আমরা তাপ দিলাম। তো মনে করা যাক যখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে বা কক্ষ তাপমাত্রা যখন থাকে, তখন দেখা যায়
যে 60টা পানির অণু 10টা দ্রবকে দ্রবীভূত করতে পারে। আর ওই অবস্থায়, স্বাভাবিক অবস্থায় যদি আমরা 10টা দ্রবকেই যদি এখানে যদি যোগ করি, তখন যে দ্রবণটা হয় স্বাভাবিকভাবে এইটা হচ্ছে আমাদের একটা সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে? কিন্তু এখন যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে একটা তাপমাত্রা বৃদ্ধি করলাম, করার ফলে দেখা গেল যে এবার আমি তার যে ক্ষমতা ছিল 10টা, এই 10টার চেয়েও বেশি পরিমাণ দ্রবকে এখানে আমি দ্রবীভূত করতেছি তাপমাত্রা প্রয়োগ করে, বা তাপ প্রয়োগ করে আর কি। তাপ প্রয়োগ করে এই কাজটা করা হচ্ছে, তখন এই দ্রবণটাকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। উল্লেখ্য যে আমি যদি তাপ যদি আবার যদি প্রত্যাহার করে নেই, মানে এই দ্রবণটাকে আবার যদি শীতলীকরণ করা হয়, তাহলে স্বাভাবিক অবস্থার চেয়ে কত পরিমাণ দ্রব্য দ্রবীভূত ছিল সেটা আবার নিচে কিন্তু তল হিসেবে কিন্তু পড়ে থাকবে। তার মানে আমি যদি এখানে মনে করা যাক যে 50°C তাপমাত্রায় এখানে আমি 12টা দ্রবকে দ্রবীভূত করতে পারি, তাহলে আমি এই 50°C থেকে তাপমাত্রা কমিয়ে আবার যদি 25°C যদি চলে আসি, তাহলে যেটা হবে যে এখানে যে অতিরিক্ত যে দুইটা দ্রব দ্রবীভূত অবস্থায় ছিল একটু আগে অতিপৃক্ত দ্রবণে, সেটা আবার কিন্তু নিচে কিন্তু তলানি হিসেবে পড়ে থাকবে। আরো মজার বিষয় হচ্ছে এই অবস্থাতেও এই দুইটা তো নিচে পড়ে থাকলো, এটা ঠিক আছে, দুইটা পড়ে থাকবে, কিন্তু তার উপরের যে দ্রবণটা থাকবে এই দ্রবণটা কিন্তু সম্পৃক্ত হবে, এই দ্রবণটা সম্পৃক্ত হবে। তাহলে ঘটনা বেশ অনেকগুলো আছে কিন্তু অতিরিক্ত কথায়। তাহলে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে কোনো দ্রাবকের ক্ষমতার সমান পরিমাণ দ্রব্য যদি আমরা যদি যোগ করি স্বাভাবিক অবস্থায়, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থায়, তাহলে এইটাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। কিন্তু বিশেষ ব্যবস্থায় আমরা যখন কোনো দ্রাবকের ক্ষমতার চেয়েও বেশি পরিমাণ দ্রবকে যখন আমরা যখন দ্রবীভূত করি, তখন যে দ্রবণটা হয় সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ অবশ্যই একটা সম্পৃক্ত দ্রবণ। 2 নম্বর কথা হচ্ছে যে এই বিশেষ ব্যবস্থা যদি প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে এই সম্পৃক্ত অতিপৃক্ত দ্রবণে অতিরিক্ত যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত ছিল সেটা কিন্তু নিচের তরল হিসেবে পড়ে থাকে বা ক্লাস হিসেবে জমা হয়। আর ওই ক্লাসের উপরে যে দ্রবণটা থাকে সেই দ্রবণটাও কিন্তু আবার সম্পৃক্ত দ্রবণ হয়, সেই দ্রবণটাও সম্পৃক্ত দ্রবণ হয়। এখন এখানে আসলে বিষয়টা হচ্ছে যে তাপ বাড়ালে এই অতিরিক্ত পরিমাণ দ্রব্য দ্রবীভূত হলো কেন, এটা ব্যাখ্যার জন্য আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা এখানে বলেছিলাম যে প্রতি একটা দ্রবের অণুকে দ্রবীভূত করতে 6টা দ্রাবকের অণু লাগে। আর দ্রাবকের সাথে দ্রবের যে আকর্ষণটা ছিল সেটাকে আমরা বলছিলাম হাইড্রেশন শক্তি, হাইড্রেশন এনার্জি, He। এখন আমরা যদি তাপ দেই তাহলে হয় কি, এই হাইড্রেশন এনার্জির সাথে তাপটা যোগ হয়ে যায়, ফলে হয় কি এই দ্রাবকগুলোর শক্তি বেড়ে যায়। ফলে যেখানে হয়তোবা একটা দ্রবের অণুকে দ্রবীভূত করতে 6টা দ্রাবকের অণু লাগতো, সেখানে হয়তোবা দেখা যাবে তখন যে তাপ দিলে 6টা আর লাগতেছে না, 5টা দ্রাবকের অণুই একটা দ্রবের অণুকে ভাঙতে পারতেছে। তারপরে তখন অনুপতি তোমার প্রয়োজনীয় দ্রাবকের অনুসংখ্যা কমে গেল। 6টা যদি ভাঙতে পারতো তখন 10টাকে, এখন যদি এরকমটা হয় যে তাপ দেওয়ার ফলে দেখা যাচ্ছে 5টা দ্রাবকের অণুই 10টাকে ভাঙতে একটাকে ভাঙতে পারতেছে, তখন কি হবে? তখন এখানে যেটা হবে, তখন এই 60টা পরিমাণ পানির অণু, এই 60 অণু পানি, ঠিক আছে, আর তার সাথে আরো যদি দাও তাপ, আর এবার যদি প্রতি 5টা পানির অণু যদি একটাকে ভাঙতে, তাহলে 5 বড় 60, এবার কিন্তু 12টাকে কিন্তু ভাঙতে পারতেছে। তখন আর কি হবে না, তখন আর 10টাকে হবে না, তখন দেখা যাবে যে 12টি পানির অণুকে ভাঙতে পারতেছে। তাহলে এই যে তাপ দিলে কিন্তু 10টার চেয়ে, মানে তার দ্রাবকটার ক্ষমতা যে আগে ছিল 10টা, তার চেয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে দ্রবণের প্রকারভেদটা হচ্ছে এরকম। অসম্পৃক্ত দ্রবণ বলা হচ্ছে যে যদি কোনো দ্রাবকের ক্ষমতার চেয়ে কম পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে, ক্ষমতা বলতে দ্রাবকের কি দ্রবীভূত করার ক্ষমতাকে বোঝাচ্ছে, তাহলে এই দ্রবণটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর ক্ষমতার সমান পরিমাণ দ্রব্য যদি যোগ করা হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ। আর বিশেষ ব্যবস্থা নিয়ে যদি তার ক্ষমতার চেয়েও বেশি পরিমাণ দ্রব্য যদি যোগ করা হয়, তখন এটা হলো অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণের নিচে কিন্তু কোনো তলয় হিসেবে পড়ে থাকবে না। তবে তুমি যদি বিশেষ ব্যবস্থা যদি প্রত্যাহার করে নাও, তাহলে অতিরিক্ত যে পরিমাণ দ্রব্য যোগ করছো তখন ওই অতিরিক্ত টুকু শুধু নিচে তলয় হিসেবে পড়ে থাকবে, আর তার উপরে যে দ্রবণটা থাকবে সেটা কিন্তু হবে একটা সম্পৃক্ত দ্রবণ। তো এই বিশেষ করে আমরা সবকিছু ভুলে গেলেও সম্পৃক্ত দ্রবণের এই বিষয়টা আমরা ভুলে যাব না। এটা আমার আরো একটু উদাহরণ দিয়ে বলতে ইচ্ছা করতেছে, কারণ সম্পৃক্ত দ্রবণ যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের এর পরে কিন্তু অনেকগুলো হিসাব নিকাশ মিলবে না, বা আমরা গাণিতিক সমস্যাগুলো করতে পারবো না। তো সম্পৃক্তের ছোট্ট একটা উদাহরণ দিয়ে মনে করা যায় যে তোমরা
এখানে মনে করো যে প্রাইভেট পড়তে আসছো, এখানে মনে করো যে 25টা সিট আছে। এখন নিয়ম হচ্ছে যে 25টা সিটের প্রত্যেকটাতে যদি একজন করে বসে তাহলে 25 জন স্টুডেন্টের ক্যাপাসিটি এখানে আছে। এখন কোনো একদিন যদি এমন হয় যে 25টার চেয়ে কম পরিমাণ স্টুডেন্ট আসে, হ্যাঁ মনে করো যে 20 জন আসলো বা 22 জন আসলো, তখন আমি বলতে পারবো যে আমার এই রুমটা স্টুডেন্ট দ্বারা অসম্পৃক্ত অবস্থায় আছে। কিন্তু আমার সিট ক্যাপাসিটি 25টা আর 25টা স্টুডেন্টে যদি এখানে আসে, তাহলে আমি বুঝতে পারবো যে আজকে আমার এই রুমটা স্টুডেন্ট দ্বারা একদম সম্পৃক্ত হয়ে আছে। আর যদি কোনো একদিন এরকম হয় যে মনে করা যাক যে 26টা স্টুডেন্ট আসলো, ঠিক আছে, ক্যাপাসিটি 25টা কিন্তু স্টুডেন্ট আসলে 26টা, তাহলে এখন ওই একটা স্টুডেন্ট কি হবে, 25টা স্টুডেন্ট তো 25টা সিটে বসে পড়বে। আর একটা স্টুডেন্টকে অবশ্যই কারো না কারোর সাথে শেয়ার করতে হবে, নতুবা কি মেঝেতে বসে পড়বে। তা মূলত আমি যদি তাকে যদি মেঝেতে বসতে না দিই, যদি বলি যে কারোর সাথে একটু কষ্ট করে বসো, তাহলে এই যে সে যে বিশেষ ব্যবস্থায় কারোর সাথে যে শেয়ার করে বসলো, তাহলে ক্যাপাসিটি ছিল 25টা কিন্তু সে শেয়ার করে বিশেষ ব্যবস্থায় বসে পড়ছে, মানে এখন 26 জন বসে আছে। এই অবস্থায় এটাকে বলা হবে অতিপৃক্ত, ঠিক আছে। সে যদি বিশেষ ব্যবস্থার হেল্প যদি না নিত, তাহলে স্বাভাবিক অবস্থায় যেটা হতো যে 25 জন 25টা সিটে বসে পড়তো আর একজনকে অবশ্যই মেঝেতে বসে পড়তে হতো। তো আশা করা যায় তোমরা বিষয়টা বুঝতে পারছো, এর চেয়ে আর সহজ কথা মনে হয় যে হয় না। তো যাই হোক, এখন আমরা দ্রাব্যতা কাকে বলে সেই সম্পর্কে জানবো। তো দ্রাব্যতার বিষয়টা তোমরা প্রথম প্রথম যখন দ্রাব্যতা পড়ো একদম আউলায় ফেলো, কারণ এখানে তোমরা নিজেরাও জানো যে আসলে দ্রাব্যতাটা এক এক জায়গায় এক রকম হয় কেন। আসলে বিষয়টা হচ্ছে যে প্রথমত কথা হচ্ছে যে দ্রাব্যতাকে আমরা 3 ভাবে সংজ্ঞায়িত করতে পারি। একে 3 ভাবে সংজ্ঞায়িত করা যায়। তো মনে করা যাক, এইটাকে আমি বোঝানোর খাতিরে সংজ্ঞা 1 নাম দিচ্ছি, সংজ্ঞা 1, হ্যাঁ, এবং এর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা হচ্ছে এককবিহীন সংজ্ঞা। এটা হচ্ছে এককবিহীন। এই দ্রাব্যতার সংজ্ঞাগুলো কিন্তু বুঝতে হবে, কারণ দ্রাব্যতার সংজ্ঞাগুলো কোন প্রকার সেটা না বুঝতে পারলে কিন্তু গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে অসুবিধা হবে। আর একটাকে মনে করা যাক যে নাম দেওয়া হলো যে সংজ্ঞা 2, সংজ্ঞা 2। এই অনুযায়ী মনে করা যাক যে বলা হচ্ছে এটাকে আমরা এর যেমন একক নাই, এর একক আছে, তবে এর এককটা হচ্ছে গ্রাম পার লিটার এককে। আর একটা সংজ্ঞা দেওয়া যায়, এটা হচ্ছে সংজ্ঞা 3, এটাকে আমরা দিচ্ছি মোল পার লিটার এককে। তো আমরা একসাথে হয়তোবা সবগুলোর সংজ্ঞা আলোচনা করতে পারবো না, কারণ প্রত্যেকটা সংজ্ঞার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে সংজ্ঞা 1টা কি হবে, এককবিহীন সংজ্ঞা হবে। কেন এককবিহীন সেটা একটু পরে বলছি। আর সংজ্ঞা 2টাকে আমি ধরছি যেটা গ্রাম পার লিটার এককে প্রদত্ত দ্রাব্যতার সংজ্ঞা, আর সংজ্ঞা 3টা হচ্ছে মোল পার লিটার এককে প্রদত্ত দ্রাব্যতার সংজ্ঞা। তো এককবিহীন সংজ্ঞাটা বুঝবার জন্য আমরা একটা ছবি দেখি। মনে করা যাক যে এইটা একটা হচ্ছে পাত্র, এই পাত্রের মধ্যে 100 গ্রাম পরিমাণ দ্রাবক আছে। দ্রাবকের সাধারণত পানি নেওয়া হয়, আমরা সব ক্ষেত্রে দ্রাবককে পানি হিসেবে বিবেচনা করছি। 100 গ্রাম পরিমাণ পানি আছে। তাহলে এই 100 গ্রাম পরিমাণ পানি আছে, এইটা কি, এটা হচ্ছে আমাদের দ্রাবক, এইটা হচ্ছে আমাদের দ্রাবক, এটা হচ্ছে দ্রাবক। আচ্ছা, এখন এই যে দ্রাবকটা যে আছে, একে আমি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই। কিরকম করতে চাই, একে আমি সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই। এখন এই 100 গ্রাম দ্রাবকটাকে আমি যদি সম্পৃক্ত দ্রবণে যদি পরিণত করতে চাই, তাহলে তো আমাকে এখানে দ্রব্য যোগ করতে হবে, নাকি হবে না, তাই না? তাহলে এখানে আমাকে দ্রব্য যোগ করতে হবে। তো খালি দ্রব্য যোগ করলেই তো হবে না, এই 100 গ্রাম দ্রাবকটাকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করার জন্য আমাকে যত গ্রাম দ্রব্য যোগ করতে হবে, এখানে আমি বলছি যে যত গ্রাম দ্রব্য যোগ করতে হবে, তো দ্রব্যের এই পরিমাণটাই, এই অত গ্রামটাই, হ্যাঁ, দ্রব্যের এই পরিমাণটাই কিন্তু হচ্ছে দ্রাব্যতা। আমি সংজ্ঞাটা একটু গুছায় বলি, তোমরা একটু শোনো। দ্রাব্যতা, তাহলে দ্রাব্যতা কাকে বলা হচ্ছে,
প্রতি 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করার জন্য যত গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করতে হবে, দ্রবের এই পরিমাণটাকেই বলা হচ্ছে তার দ্রাব্যতা। তো ছোট্ট একটা উদাহরণ দিলে বিষয়টা হয়তো আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এরকম, মনে করা যাক যে আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা সে 36। তো এটা কিন্তু এককবিহীন দ্রাব্যতার সংখ্যা, তো এই জন্য কিন্তু পাশে কিন্তু আর কোনো কিছু নাই, শুধু সংখ্যাটা আছে, কোনো একক নাই। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36, এইটা বলতে আসলে কি বোঝাচ্ছে, বা আরো যদি স্পষ্ট করে বলি তাহলে এভাবে বলা উচিত যে 36 প্রতি 100 গ্রাম পানি। তো যখন দেখবা যে 36 এর পরে আর কোনো একক নাই, তখন বুঝতে হবে যে প্রতি 100 গ্রাম পানিতে দ্রবীভূত করে এই দ্রবণটা তৈরি করা হয় বা এই দ্রাব্যতা করা হয়। তো বিষয়টা হচ্ছে এরকম যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে বোঝায় যে এই 100 গ্রাম পানিকে আমরা যদি সম্পৃক্ত দ্রবণে যদি পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে এখানে যে সোডিয়াম ক্লোরাইডটা নিতে হবে তার পরিমাণ হবে 36 গ্রাম। অর্থাৎ 36 গ্রাম পরিমাণ দ্রবকে যদি আমরা এখানে দ্রবীভূত করি, আর এখানে যদি ওই সময় যদি 100 গ্রাম যদি পানি বা দ্রাবক থাকে, তাহলে যে দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হবে, এই 36 গ্রাম পরিমাণটাকে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে বোঝায় যে প্রতি 100 গ্রাম পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করার জন্য 36 গ্রাম পরিমাণ সোডিয়াম ক্লোরাইড যোগ করতে হবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন ছোট্ট একটা তোমাদের কাছে একটা কোশ্চেন, কতটুকু বুঝছো সেটা একটু মনে টেস্ট করে দেখা উচিত। তো একটা ছবি খেয়াল করো, মনে করো যে এখানে আমাদের ডব্লিউ গ্রাম পরিমাণ দ্রাবক আছে। কি পরিমাণ দ্রাবক আছে? ডব্লিউ গ্রাম পরিমাণ দ্রাবক আছে। এখন এইখানে এক্স গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করলে আমরা ধরে নিচ্ছি যে এইখানে আমাদের একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দ্রব্যটা যে আছে, এই দ্রব্যটার দ্রাব্যতা কত? এইটার দ্রাব্যতা কত? প্রশ্ন হচ্ছে ডব্লিউ গ্রাম পরিমাণ দ্রাবকের মধ্যে এক্স গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। আমি সম্পৃক্ত দ্রবণটাকে একটু সদ্রবণ করে লিখছি, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে দ্রব্যটা যে আমরা এখানে যোগ করলাম, এই দ্রব্যটার দ্রাব্যতাটা কত? কত মনে হচ্ছে? যদি তোমাদের মনে হয়ে থাকে যে এইটার দ্রাব্যতা হচ্ছে এক্স, তাহলে বুঝতে হবে যে তোমার ধারণা এখনো স্পষ্ট হয়নি। কেন হয়নি? কারণ একটা বিষয় খেয়াল করে দেখো, এইখানে কিন্তু 100 গ্রাম দ্রাবক কিন্তু ছিল না, এখানে ছিল ডব্লিউ গ্রাম পরিমাণ দ্রাবক ছিল। কিন্তু আমাদের সংজ্ঞা কি বলছে? সংজ্ঞা বলছে যে প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে চিন্তা করতে হবে। তাহলে আমরা সংক্ষেপে মনে একটা কথা বলতে পারবো, আমি একটু অপপৃষ্ঠায় লিখি, এই জিনিসটাই আর কি বলবো। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে ডব্লিউ গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে, তাই না? সম্পৃক্ত, একটু লিখি, সম্পৃক্ত দ্রবণের ডব্লিউ গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে কতটুকু? দ্রবীভূত আছে এক্স গ্রাম। এই তো ডব্লিউ গ্রাম দ্রাবকের মধ্যে, এই সম্পৃক্ত দ্রবণটার ডব্লিউ গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত আছে এক্স গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে এক্স বাই হচ্ছে ডব্লিউ গ্রাম। আর আমাদের সংজ্ঞাটাই হচ্ছে প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে হিসাব করতে হবে, এই জন্য এখানে 100 নিতে হবে। 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকবে তাহলে কতটুকু? এক্স বাই ডব্লিউ ইন্টু হচ্ছে 100। তখনই মূলত আমরা এই জিনিসটাকে বলবো দ্রাব্যতা। এইটাই তখন হবে দ্রাব্যতা। এইটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব।
এখানে একটা কথা বলা হয়নি যে দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। দ্রাব্যতা মানে হচ্ছে আসলে সলিউবিলিটি, তাই একে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্রাব্যতার বেসিক যে স্ট্রাকচারটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম যে সলিবিলিটি বা দ্রাব্যতা এস সমান হচ্ছে উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে ডব্লিউ ইন্টু হচ্ছে 100। উল্লেখ্য যে এখানে এইটা হচ্ছে দ্রাবকের পরিমাণ আর এক্সটা হচ্ছে কিন্তু দ্রবের পরিমাণ। এক্স হচ্ছে দ্রবের পরিমাণ। তো যেহেতু একটা বিষয় খেয়াল করে দেখো, দ্রবের পরিমাণটাও গ্রাম এককে এবং দ্রাবকের পরিমাণটাও গ্রাম এককে নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি চাই যে এখানে একটা গ্রাম লিখবো, তাহলে এখানে একটা গ্রাম লিখতে হচ্ছে। তো তখন কি হচ্ছে, এই গ্রাম কিন্তু বাদ দিয়ে দেওয়া যাচ্ছে। তার মানে আমরা এই জন্য বলি যে এই এককে যখন আমরা গাণিতিক হিসেব নিকেশ করবো, তখন আমরা মানে এই দ্রাব্যতার সংজ্ঞা অনুযায়ী যখন আমরা হিসেব নিকেশ করবো, তখন আমরা দ্রাব্যতার কোনো একক পাবো না। এই জন্য এই সংজ্ঞাটাকে মূলত বলা হচ্ছে যে এককবিহীন দ্রাব্যতার সংজ্ঞা। এককবিহীন দ্রাব্যতার সংজ্ঞাটা কিরকম? প্রতি 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করার জন্য যত গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করতে হবে, সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। এখন একটা বিষয় হচ্ছে, এখানে ছোট্ট একটা কথা যোগ করে নিতে হবে। কেন যোগ করে নিতে হবে, কথাটা কি যোগ করতে হবে সেটা আগে বলি। সেটা হচ্ছে তাপমাত্রা কিন্তু বলতে হবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করার জন্য যত গ্রাম পরিমাণ দ্রব্য যোগ করতে হয়, দ্রব্যের সেই পরিমাণটাকে ওই তাপমাত্রায় তার দ্রাব্যতা বলে। তো তাপমাত্রা কেন ফিক্সড করতে হবে, তার কারণ একটা দেখো, যে আমরা যখন তাপমাত্রা দেই, সাধারণত এক্সপিরিয়েন্স হচ্ছে এই যে তাপমাত্রা দিলে অধিকাংশ দ্রব্যেরই কিন্তু দ্রাব্যতা বেড়ে যায়। কারণ তাপ তো এক প্রকার শক্তি, এটা নিজেও দ্রবীভূত করতে পারে, আবার দ্রাবক সেও দ্রবীভূত করে। এই দুইটা যখন একত্রে হয়ে যায়, হাইড্রেশন শক্তি আর তাপ শক্তি সব একত্রে হয়ে গেলে তখন দ্রাবকটার শক্তি বেড়ে যায়, ফলে সে বেশি পরিমাণ দ্রব্যকে কিন্তু দ্রবীভূত করতে পারে। এই জন্য দ্রাব্যতা বেড়ে যায়। তো এই কারণে এই সংজ্ঞায় মূলত তাপমাত্রাকে স্থির বলতে হবে। শুধু এই সংজ্ঞা না, দ্রাব্যতার সকল সংজ্ঞায় তাপমাত্রা স্থির থাকবে। কিরকম থাকবে? তাপমাত্রা স্থির থাকবে। স্থির তাপমাত্রায় এই সংজ্ঞাগুলো দিতে হবে। স্থির তাপমাত্রার সংজ্ঞা না দিলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। বা দ্রাব্যতার সংজ্ঞা চাইলে তুমি যদি সেখানে না লেখো স্থির তাপমাত্রা, তাহলে কিন্তু মার্কস পাবে না। তো আশা করা যায় যে এককবিহীন দ্রাব্যতার এই সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু গাণিতিক হিসেব নিকেশ করে বিষয়টা আর একটু চেক করে নিতে পারি। গাণিতিক সমস্যা দেওয়া থাকলে ভালো হতো। তা মনে করা যাক এরকম করে বলা হচ্ছে যে 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, আমি একটু সংক্ষেপে লিখলাম, সম্পৃক্ত দ্রবণে মনে করা যাক যে 15 গ্রাম পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। প্রশ্ন হচ্ছে তাহলে এই দ্রব্যটার দ্রাব্যতা কত? তোমরা একটু খাতা কলম নিয়ে বসিও, কারণ এখানে গাণিতিক হিসেব নিকেশ আছে, মাঝে মধ্যে একটু প্রশ্ন দেওয়া হবে, সেটা তোমরা চেক করে দেখবা, পজ করে রেখে চেক করবা। তো এইটার অ্যান্সার কত? আমরা কিন্তু জানি যে এস ইজ ইকুয়াল হচ্ছে কিন্তু এক্স বাই ডব্লিউ ইন্টু হচ্ছে কিন্তু 100। অনেকে কি করে, এই সূত্রটা ব্যবহার করতে খুব পছন্দ করে, কিন্তু এই সূত্র ব্যবহার করতে গেলে সাবধান। এই সমীকরণ ব্যবহার করতে গেলে সাবধান, আগে বুঝতে হবে যে কি বলছে। তো তোমাদের যাদের এরকম করে যারা লিখছো, অনেকে অবশ্য এইভাবে লিখে, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ওরা করে কি, মনে করে যে এক্স এর মান তো হচ্ছে 15 গ্রাম, এটা দেওয়া আছে, আর ডব্লিউ হচ্ছে 120 গ্রাম, এটাও তো দেওয়া আছে। তাহলে দ্রাব্যতা এস সমান হচ্ছে উপরে 15 আর নিচে হচ্ছে 100, তাই না? সরি, আর নিচে হচ্ছে 120 আর গুণন হচ্ছে 100 করে অ্যান্সারটা কত জানি বাইর করে, 12 না কত জানি বাইর হয়। একটু হিসেব করে একটু বলি যে সেটা হচ্ছে যে 15 ভাগ হচ্ছে তোমার 120,
ভাগ হচ্ছে 120, অ্যান্সারটা বলে যে 12.5। তো যারা এই কথাটা বলে তারা ভুল বলে, তার মানে তার কনসেপ্ট এখনো ক্লিয়ার হয় নাই। এটা না, অ্যান্সার হচ্ছে প্রকৃতপক্ষে 14.28। কেমনে কি? একটা বিষয় খেয়াল করে দেখো, এই প্রশ্নটাতে কিন্তু এখানে বলছে 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। এখানে কোথাও কি দ্রাবকের কথা বলা আছে? আমাদের এই ডব্লিউ হচ্ছে দ্রাবকের পরিমাণ, আমরা সেটা লিখে রাখছি যে ডব্লিউ হচ্ছে দ্রাবকের পরিমাণ, স্পষ্ট দেখা যাচ্ছে ডব্লিউ হচ্ছে দ্রাবকের পরিমাণ। তাহলে এই যে এখানে যে 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে তার মধ্যে নাকি 15 গ্রাম আবার দ্রব দ্রবীভূত আছে। তাহলে এখান থেকে আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আগে আমাদেরকে দ্রাবকের পরিমাণটা বের করতে হবে। তাহলে দ্রাবকের পরিমাণ কিভাবে আমরা বের করব? আমরা এই যে একদম প্রথম কথা যে একটা লিখছিলাম জিনিস, সেটা হচ্ছে যে দ্রবণ মানে হচ্ছে দ্রাবক এবং দ্রব, দ্রাবক প্লাস দ্রব, এইটাকে বলা হচ্ছে দ্রবণ। তার মানে হচ্ছে যে দ্রবণ সমান হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। তাহলে যদি এরকম হয় যে দ্রবণ সমান যদি দ্রাবক প্লাস দ্রব হয়, তাহলে দ্রাবকের পরিমাণটা কিভাবে হবে? তাহলে দ্রবণ থেকে নিশ্চয়ই দ্রবের পরিমাণটা বাদ দিতে হবে। তা দ্রবণ ছিল আমাদের 120 গ্রাম আর দ্রব ছিল সেখানে 15 গ্রাম, সব মিলে আর কি রেজাল্টটা আসতেছে 105 গ্রাম। এটা কি? এটা হচ্ছে দ্রাবক, 105 গ্রাম দ্রাবক, 105 গ্রাম। এখন তুমি হিসেব করতে পারো। তাহলে আমরা এখন বলতে পারি যে 105 গ্রাম দ্রাবকে দ্রব আছে, কতটুকু দ্রব আছে? 15 গ্রাম আছে, 15 গ্রাম। তাহলে 1 গ্রামে দ্রাবকে দ্রব থাকবে কতটুকু? 15 ভাগ হচ্ছে 105। আর ওই যে 100 গ্রাম দ্রাবকে চিন্তা না করলে আমরা দ্রাব্যতা পাবো না, প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে হিসেব করতেই হবে। তাহলে আমরা এখন হিসেব করে বলতে পারছি যে আমাদের এই মানটা হচ্ছে এখানে যার সাথে 100 দ্বারা গুণ করতে হচ্ছে, করলে কত হচ্ছে যে বলতে এটা কি নিচের লাইনটা আর কি। তাহলে 1500 ভাগ হচ্ছে 105, 14.28, 14.28 আসলে কিন্তু তাই, 14.28 এটা সঠিক অ্যান্সার, এটা ভুল অ্যান্সার। তো আশা করি তোমরা দ্রাব্যতার একক বিহীন সংজ্ঞাটা বুঝতে পারছো। এখন আমরা দ্রাব্যতা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে সেগুলো একটু আলোচনা করব। তার মধ্যে আমরা একটু আগে যেমনটা বললাম যে তাপমাত্রা পরিবর্তন করলে দ্রাব্যতা পরিবর্তন হয়। তো এইরকম আরো কিছু নিয়ামক আছে, সেগুলো একটু আমরা আলোচনা করব। তো দ্রাব্যতা এস সমান এভাবে লেখা যায়, একটু মাথায় রেখো কাজে দিবে। তো দ্রাব্যতার নির্ভরশীলতা, তো দ্রাব্যতার নির্ভরশীলতার ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু দ্রব্য আছে যাদেরকে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হয়, আবার কিছু কিছু দ্রব্য আছে যাদেরকে দ্রাবকের মধ্যে দিয়ে দ্রবণ তৈরি করলে তাপ শোষণ হয়। বাস্তব কিছু উদাহরণ দিয়ে কথাটা একটু বলি। মানে হচ্ছে যে আমরা যখন কোনো দ্রাবকের মধ্যে যখন দ্রব্য যোগ করি, করে যখন দ্রবণ যখন আমরা তৈরি করি, তখন দেখা যায় যে এই প্রক্রিয়াটা, হ্যাঁ, এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের কখনো কখনো তাপ উৎপাদী হয়, কখনো কখনো তাপ হারি হয়। প্লাস মাইনাস এক্স মনে করা যাক, প্লাস মাইনাস এক্স একটা জেনারেল সমীকরণ। তার মানে ডেল এক্স এর মানটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, ঠিক আছে? তো সেরকমটা যদি আমরা একটা উদাহরণ করে দেখি, মনে করা যাক যে এইখানে পানি আছে, এখানে পানি আছে। এখন এই পানির মধ্যে একটু দেখিও বাজার থেকে ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথর, যেটাকে চুন নামে পরিচিত, এইটা এনে এখানে ছেড়ে দিয়ে দেখিও। দিলে যেটা হবে সেটা হচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর পাশাপাশি যেটা উৎপন্ন হবে সেটা একদম অনুভব করার মতো, নিজেরাই বুঝতে পারবা, তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হয়। তার মানে হচ্ছে যে এই যে দ্রবটাকে যে আমরা এই দ্রাবকটাকের মধ্যে যে যোগ করলাম, করে যে এখানে যে একটা অদ্রবণীয় দ্রবণ পাইলাম, ঠিক আছে, এই টোটালটা, এই দ্রবণটা কিন্তু হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। আমরা এই ক্ষেত্রে ডেল এক্স এর মানটা হচ্ছে নেগেটিভ।
তাহলে এটাকে আমরা একটু দুই ভাগে ভাগ করতে পারি, যে যদি কোনো দ্রবণ প্রক্রিয়া তাপ উৎপাদী হয়, অর্থাৎ প্রসেসটা এরকম যদি তাপ উৎপাদী হয়, তাপ উৎপাদী প্রসেস হয়, তার মানে কি, তার মানে হচ্ছে ডেল এক্স এর মানটা যদি নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে তুমি যদি তাপ যদি বাড়াও, সে তাপ প্লাস করা হলো, তাহলে এখন রেজাল্ট দেখো তো কি হয়। রেজাল্ট হচ্ছে এটা আমাদের রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট। তো এটা একটা লাসেতের নীতির মতোই আর কি, অনেকটাই ঘটনাটা। হ্যাঁ, এবং এই প্রসেসটাও মোটামুটি তোমার উভমুখী প্রসেস অনেক ক্ষেত্রেই হয়, অবশ্য কখনো কখনো একমুখী হয়ে যায় যখন আয়নিক যৌগ অসম্পৃক্ত দ্রবণ তৈরি করে, আর সম্পৃক্ত দ্রবণ তৈরি করলে সেটা কিন্তু অবশ্যই উভমুখী হয়। তাহলে কি হচ্ছে, যে সোজা কথা হচ্ছে যে এই যে ক্যালসিয়াম কার্বনকে পানির মধ্যে যোগ করে যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এই সময় যে তাপ উৎপন্ন হলো, মানে এই দ্রবণ প্রক্রিয়াটা, এই দ্রবণটাকে দ্রাবকে দেওয়ার পর যে তাপ উৎপন্ন হলো, এই দ্রবণ প্রক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। তাপ উৎপাদী প্রক্রিয়া হলে আমরা জানি যে ডেল এক্স এর মানটা হয় নেগেটিভ, আর এই ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা যদি বাড়াই, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, তাই না? এই প্লাস তাপ বাড়াইলাম, আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে কি, দ্রাব্যতা হ্রাস পাবে, দ্রাব্যতা হ্রাস পাবে। তো এগুলো তো শর্টকাট দিয়ে আর পরীক্ষার হলে চলবে না, এটা জাস্ট মনে রাখার জন্য বললাম। তাহলে আমরা এটুকু মাথায় রাখবো যে যদি আমাদের কোনো দ্রবণ প্রক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, আর সেখানে আমরা যদি তাপ যদি বাড়াই, তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে, আর তাপমাত্রা যদি আমরা যদি হ্রাস করি, মানে যদি কমাই, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস হবে, সেক্ষেত্রে ফলাফলটা হবে পজিটিভ, মানে এক্ষেত্রে দ্রাব্যতাটা বেড়ে যাবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তার মানে তাপমাত্রা পরিবর্তন করলে দ্রাব্যতার পরিবর্তন হয়, এই জন্য দ্রাব্যতার সংজ্ঞা দেওয়ার সময় তাপমাত্রাকে স্থির বিবেচনা করতে হয়। আর এর মূল কারণ কি, মূল কারণটা এবার একটু দেখো। তো মনে করা যাক যে, কথা ধরা যাক যে 25°C তাপমাত্রায়, হ্যাঁ, মনে করি যে 25°C তাপমাত্রায় আমরা 100 গ্রাম পানির মধ্যে যখন চুন দিলাম, তখন মনে করা যাক যে 10 গ্রাম পরিমাণ চুন দ্রবীভূত হয়ে একটা দ্রবণ তৈরি করলো, এবং এ সময় স্বাভাবিকভাবে আমরা যেমনটা বললাম, তাতে আমরা বলতে পারি যে এখানে আমাদের পাশাপাশি কিছু তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। এখন আমরা যদি এই প্রসেসটা যদি 25°C তাপমাত্রায় না করে যদি মনে করা যাক যে 50°C তাপমাত্রায় যদি করি, তাহলে তখন দেখা যাবে যে এই 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে না, তার চেয়ে কম হবে, ঠিক আছে। অর্থাৎ দ্রবণ প্রক্রিয়াটা কি হবে, তাপ বাড়লে এই প্রক্রিয়া পিছনের দিকে আসবে। পিছনের দিকে আসার মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে এই দ্রবণের মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেটটা গিয়েছিল, সেই ক্যালসিয়াম কার্বনেট মানে যে ক্যালসিয়াম কার্বনেটটা যাওয়ার ফলে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল, সেটা আবার পুনরায় কি হবে, আবার পুনরায় কিন্তু ব্যাক করে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটে পরিণত করবে আর কি, এমন একটা অবস্থা। যদিও সাম্যাবস্থার এই বিষয়টা আবার দ্রবণের প্রকৃতির উপর নির্ভর করে, যে এটা সলিড নাকি লিকুইড, অ্যাকোয়াস নাকি গ্যাসীয়। তারপর আমরা ইন জেনারেলি বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে সকল দ্রবণ প্রক্রিয়া তাপ উৎপাদী, তাদের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব এই যে তাপমাত্রা বাড়ালে তাদের দ্রাব্যতা হ্রাস পায়, তাপমাত্রা বাড়ালে তাদের দ্রাব্যতা হ্রাস পায়। এ সময় মনে করা হয় যে কিছু দ্রবণ বিয়োজিত হয়ে পুনরায় দ্রবে পরিণত হয়, ফলে এই 25°C এখান থেকে কিছু দ্রবণ যদি আবার যদি বিয়োজিত হয়ে যায়, তাহলে এখানে 10°C পরিমাণ বাড়বে, তো মনে করা যায় যে 12 গ্রাম হলো। তার মানে 25°C তাপমাত্রায় দ্রাব্যতা ছিল 10 গ্রাম, হ্যাঁ 10 গ্রাম, মনে করা যায় 60 একটা পরিমাণ ছিল, যার ফলে তোমার 10 গ্রামে যদি হতো, তাহলে এখানে কিন্তু যদি আবার 2 গ্রাম যদি ব্যাক করে, তাহলে কিন্তু এবার কিন্তু হচ্ছে কিন্তু 8 গ্রাম, অর্থাৎ এখান থেকে যদি আমরা 10 থেকে যদি মনে করা যায় যে আরো 2 যদি বাদ দেই, তাহলে আমাদের এখানে পরিমাণটা হচ্ছে 8 গ্রাম। তো এখানে হিসাবটা জটিলতার কিছু নাই, বোঝানো হচ্ছে যে 25°C তাপমাত্রায় 10 গ্রাম পরিমাণ দ্রবীভূত হতে পারে, মানে দ্রবণে চলে যায়। কিন্তু তাপমাত্রা বাড়ায় যদি 50°C যদি করা হয়, তাহলে ওই দ্রবণ থেকে আরো 2 গ্রাম পরিমাণ দ্রব এপাশে চলে আসে, অর্থাৎ অদ্রবীভূত হয়ে যায়। ফলে আগে যে 10 গ্রাম যে দ্রবীভূত হয়েছিল, সেখান থেকে আরো যদি 2 গ্রাম যদি আবার এদিকে যদি চলে আসে, ঠিক আছে, তখন এখানে দ্রবীভূত হচ্ছে মাত্র 8 গ্রাম। তার তখন এখানে এই দ্রবণের মধ্যে থাকতেছে 8 গ্রাম, 8 গ্রাম থাকতেছে, কারণ 10 গ্রাম যে দ্রবীভূত হয়েছিল আগে, যে 10 গ্রাম যে দ্রবীভূত হয়েছিল, এটা থেকে 2 গ্রাম আবার চলে গেছে।
তো এমনটা আর কি। আচ্ছা, আর এই প্রক্রিয়া যদি তাপ হারি হতো সেটা কিরকম, আর একটা উদাহরণ দেখো। এটা খুবই একটা পরিচিত উদাহরণ। সে এইটা হচ্ছে তোমার একটা জগ, চেহারা খুব একটা ভালো হয়নি জগের। মনে করা যাক যে এইটা একটা হচ্ছে জগ। হ্যাঁ, তো এই জগের মধ্যে তোমার 100 গ্রাম পরিমাণ মনে করা যাক যে পানি নেওয়া হলো, নিয়ে এখানে কিছু চিনি দেওয়া হলো, চিনি সুগার C6H12O6 হচ্ছে গ্লুকোজ, আর এর দুই অণু থেকে এক অণু পানি বাদ দিলে হচ্ছে CH12H22O11, এইটাই হচ্ছে চিনি, আর এটা হচ্ছে গ্লুকোজ। তো এই যে চিনি যদি এখানে দেওয়া হয় তাহলে দেখা যায় যে এই পাত্রটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। তার মানে এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে বাইরে থেকে তাপ ভিতরে প্রবেশ করেছে, তার মানে এই প্রসেসটা তাপহারী হয়েছে। এটা ছিল তাপ উৎপাদী, এটা ছিল তাপহারী। তো যদি এরকম যদি তাপহারী হয় তবে সেই ক্ষেত্রে কি হয়, তাপহারী প্রক্রিয়ার জন্য আমরা ডেল এর মানটা পাচ্ছি পজিটিভ, পজিটিভ পাচ্ছি। আর এই ক্ষেত্রে আমাদের তাপ যদি আরো যদি বাড়াই তাহলে প্লাসে প্লাসে কি হবে, প্লাস হবে। তাহলে ফলাফল কি হবে, দ্রাব্যতা বেড়ে যাবে, দ্রাব্যতা বেড়ে যাবে। তার মানে ওরা বলতে চাচ্ছে তুমি 25°C তাপমাত্রা যদি 100 গ্রাম পানির মধ্যে 10 গ্রাম চিনিকে যদি দ্রবীভূত করতে পারো, তাহলে তাপমাত্রা বাড়া যদি 50 গ্রাম করো তাহলে তুমি 10 গ্রামেরও আরো বেশি পরিমাণ চিনিকে এখানে দ্রবীভূত করতে পারবে। আর যদি তাপ যদি মনে করো যে হ্রাস করো, ঠিক আছে, এমনিতে প্রক্রিয়া তাপ হারি, আরো যদি তাপ যদি কমাই দাও তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে দ্রাব্যতা হ্রাস পাবে, হ্রাস পাবে। তো আশা করা যায় তাপমাত্রার উপর দ্রাব্যতার কি পরিবর্তন সেটা আমরা বুঝতে পারছি। এটাকে আমরা লেখ আকারেও দেখাতে পারি। যেমন মনে করা যাক বিষয়টা যদি এরকম হয় যে এইটা একটা অক্ষ আর এইটা আর একটা অক্ষ, এই অক্ষটা হচ্ছে তাপমাত্রার আর এইটা হচ্ছে তোমার মনে করা যায় যে দ্রাব্যতার, সলিবিলিটি দ্রাব্যতার। কিরকম দ্রাব্যতার, এটার এককটা মনে করবে গ্রাম প্রতি 100 গ্রাম পানি, এই এককে মানে এককবিহীন দ্রাব্যতা। আর তাপমাত্রা মনে করবে কেলভিন এককে। তাহলে যদি কোনো প্রক্রিয়া যদি তাপ উৎপাদী যদি হয় তাহলে কি হয়, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়। তো তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়, রেখাটা কিরকম হবে, এরকমটা হবে। কেন হবে এরকম, এখানে একটা হিসেব করে দেখো যে যখন তাপমাত্রা যখন এখানে, তখন দ্রাব্যতা হচ্ছে এই জায়গায়। তারপর তাপমাত্রা তুমি বাড়ায় যদি এখানে নিয়ে আসো তখন দ্রাব্যতা দেখা যায় আসে এই জায়গায়। তার মানে তাপমাত্রা তোমার এই দিকে গেছে কিন্তু দ্রাব্যতা আসছে নিচের দিকে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে যায়। তাহলে এইটা হচ্ছে কার জন্য, ডেল এইচ ইকুয়াল নেগেটিভ এমন প্রক্রিয়ার জন্য লেখটা হচ্ছে এরকম যে তাপমাত্রার বিপরীতে যদি আমরা দ্রাব্যতাকে আলেখিত করি তাহলে রেখাটা আমাদের কি হয়, নিম্নমুখী হয়, রেখাটা নিম্নমুখী হয়। ঠিক আছে। আর যদি এরকমটা হতো যে মনে করা যাক এইদিকে দ্রাব্যতা এস মনে করো যে গ্রাম প্রতি 100 গ্রাম পানি, আর এদিকে টেম্পারেচার হয়, তাহলে তাপ উৎপাদী প্রক্রিয়ার জন্য আমাদের রেখাটা হবে এরকম। এরকম হওয়ার কারণ হচ্ছে যে যখন মনে করা যায় যে তাপমাত্রা এখানে তখন দ্রাব্যতা মনে করো এখানে, আর তাপমাত্রা যখন এখানে তখন মনে করি দ্রাব্যতা হচ্ছে এখানে। অর্থাৎ তাপমাত্রা এক্ষেত্রে বাড়লে দ্রাব্যতা কিন্তু বেড়ে যায়। তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে দ্রাব্যতা বেড়ে যায়। কোন প্রক্রিয়ায়, তাপহারী প্রক্রিয়া। তার মানে ডেল এইচ যেখানে নেগেটিভ পজিটিভ, তার জন্য লেখচিত্রটা এরকম হয়। তো এই হচ্ছে তাপমাত্রার উপর দ্রাব্যতার প্রভাব। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু এর পরে মনে হয় আর বলার সুযোগ নাই, এখানেই বলে দিই কথাটা। সেটা হচ্ছে যে কতগুলো লবণ আছে যেখানে ক্লাস পানি আছে। তো ক্লাস পানিওয়ালা যে যৌগগুলো আছে, যেমনটা মনে করা যায় যে গ্লুবার সল্ট, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট 10 অণু পানি। এই গ্লুবার সল্টের ক্ষেত্রে লেখটা বেশ ইন্টারেস্টিং হয়। সেটা হচ্ছে এরকম যে এই রেখাটা প্রথমের দিকে এরকম হয়, তারপর এরকম হয় আবার। তো এইটা হচ্ছে টেম্পারেচার আর এইটা হচ্ছে দ্রাব্যতা। তার মানে হচ্ছে যে প্রথম দিকে দেখা যায় যে লেকটা এটার মতো হয়, ঊর্ধ্বমুখী হয়। তার মানে প্রথম দিকে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, তারপর একটা জায়গায় পৌঁছার পর তো যখন দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 32.4 ডিগ্রি সেলসিয়াস হয়,
এরপর থেকে আবার তাপমাত্রা বাড়লে দ্রাব্যতাটা হ্রাস পায়। তো এই সকল ঘটনা ঘটে মূলত যে সকল লবণের মধ্যে এরকম ক্লাস পানি থাকে তাদের জন্য। তাহলে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে ক্লাস পানিযুক্ত লবণগুলোর ক্ষেত্রে প্রথম দিকে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বেড়ে যায়, তারপর একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর তাপমাত্রা বাড়লে আবার দ্রাব্যতা কমতে থাকে। তো এরকমটা হওয়ার কারণ হচ্ছে প্রথম দিকে যখন তাপ দেওয়া হয় তখন এই ক্লাস পানিগুলো তোমার ক্লাস থেকে মুক্ত হতে থাকে, মুক্ত হওয়ার সময় তাপ শোষণ করে, ফলে তাপমাত্রা হওয়ার পরে দ্রাব্যতাটা বেড়ে যায় বা দ্রাবকের পরিমাণ বেড়ে যায়। কিন্তু তারপর একটা নির্দিষ্ট অবস্থা যখন চলে যায় তারপর থেকে দেখা যায় তাপমাত্রা বাড়লে আর দ্রাব্যতা তার বাড়ে না, অর্থাৎ দ্রাব্যতা তখন কমে যায়। তো আশা করি তোমরা তাপমাত্রার উপর দ্রাব্যতার নির্ভরশীলতাটা বুঝতে পারছো। এখন আমরা একটু দেখব দ্রাব্যতার উপর চাপের কি প্রভাব। তো দ্রাব্যতার উপর চাপের প্রভাব ব্যাখ্যা করার আগে আমাদেরকে একটা বিষয় স্পষ্ট মনে রাখতে হবে যে সকল দ্রাবকের মধ্যে যে দ্রব্য যোগ করে যে দ্রবণ তৈরি করা হয় সেই দ্রব্যটা যদি গ্যাসীয় না হয় তাহলে তার উপর চাপের প্রভাব থাকে না। তার মানে সোজাসুজি বলা যায় যে চাপের প্রভাব কার উপর থাকবে, শুধু যে সকল দ্রব্য গ্যাসীয় তাদের দ্রবণ প্রক্রিয়ায় বা তাদের দ্রাব্যতার মধ্যে চাপের প্রভাব থাকবে। এখন তুমি মনে করো যে পানিতে সোডিয়াম ক্লোরাইড দিয়ে চাপের প্রভাব চিন্তা করবো, তাহলে হবে না। যেমনটা মনে করা যাক আমরা যে সোডা ওয়াটার গুলো যে খাই, হ্যাঁ, আমরা যে সোডা ওয়াটার গুলো যে খাই, তো এই সোডা ওয়াটার গুলোতে মূলত সোডিয়াম কার্বনেট এইটাকে কিন্তু বলা হচ্ছে সোডা ওয়াটার। আর এখানে যে কাজটা করা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে চাপ প্রয়োগ করে কিন্তু এখানে রাখা হয়। তো যখন আমরা এই সিপিটা যখন আমরা খুলি তখন ফট করে একটা শব্দ হয়। এই শব্দটা ফস করে যে শব্দটা হয় এই শব্দটা মূলত হচ্ছে কার্বন ডাই অক্সাইড এখান থেকে বের হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। তারপর আবার যখন সিপি দিয়ে রাখি তখন এখান থেকে সোডিয়াম কার্বন বিয়োজিত হয়, আবার কিছু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ফলে আবার এখানে কার্বন ডাই অক্সাইড জমা হয় এবং আবার যদি সিপি খোলে দেখবো যে আবার কিন্তু শব্দ হচ্ছে। তো মূলত মূল বিষয়টা হচ্ছে যে এখানে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি মিলে হচ্ছে কার্বনিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সবকিছু মিলে সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। তো বিষয় যেটা হচ্ছে যে এই কার্বন ডাই অক্সাইড একটা গ্যাসীয় উপাদান হওয়ার কারণে এখানে যত বেশি চাপ প্রয়োগ করা হবে তত বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড এখানে দ্রবীভূত করে রাখা যাবে। বা মনে করা যাক যে এইটা একটা আমাদের হচ্ছে একটা বিকার, এখানে পানি আছে, এখানে যদি আমরা অ্যামোনিয়া যদি আমরা দ্রবীভূত করতে চাই তাহলে চাপ যতই বাড়াবো ততই কিন্তু এর দ্রাব্যতা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, চাপ যতই বাড়ানো হয় তত দ্রাব্যতা বাড়ে। তো যেমনটা আমরা যদি একটা ডাটার কথা বলি, তো 0.1 এটিএম, 1 এটিএম, তারপর মনে করা যাক যে 4 এটিএম এবং হচ্ছে 10 এটিএম, এইরকম চারটা ভিন্ন চাপে আমরা যদি প্রতি 100 গ্রাম পানির মধ্যে অ্যামোনিয়ার যদি আমরা দ্রাব্যতা যদি দেখি তাহলে দেখবো যে 0.1 এটিএম এ 0.03 পরিমাণ থাকে, এটাতে 0.13 পরিমাণ হয়, এটাতে 0.25 হয় এবং এটাতে 0.3.5 হয় বা এটাতে 28 হয় আর কি। তো এগুলো মাথায় নেওয়ার প্রয়োজন নাই, এটা 28 না 5, এইটা হচ্ছে 38 হয়। তো এগুলো একটা ডাটা একটু মনে ছিল দেখে একটু বললাম। সেটা হচ্ছে এরকম যে চাপ যখন 0.1 অ্যাটমসফিয়ার তখন প্রতি 100 গ্রাম পানিতে অ্যামোনিয়ার আংশিক চাপ হচ্ছে 0.03, মানে এর দ্রাব্যতা হচ্ছে 0.03, এগুলো হচ্ছে দ্রাব্যতা, এগুলো হচ্ছে আংশিক চাপ, আংশিক চাপ, আর এগুলো হচ্ছে দ্রাব্যতা, এটা হচ্ছে দ্রাব্যতা। তার মানে হচ্ছে যে চাপ বৃদ্ধির সাথে সাথে এদের দ্রাব্যতা কিন্তু বাড়ছে। হ্যাঁ, চাপ বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বাড়ছে। তো এই সংক্রান্ত বিষয়ে হেনরি নামে একজন বিজ্ঞানী আছে, ওনার একটা সূত্রই আছে। হেনরি বলতেছে যে যদি তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা আবার স্থির থাকতে হবে, কারণ তাপমাত্রা বাড়ালে গ্যাসের গতিশক্তি বা ছোটাছুটি বেড়ে যায়, ফলে ওই গ্যাস আর পানিতে বা দ্রাবকের মধ্যে থাকতে চায় না, দ্রাবকটা ত্যাগ করতে চায়। তার মানে তার দ্রাব্যতা কমে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে হেনরি বলতেছে যে কোনো গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা যদি এস হয় তাহলে তা
চাপের সমানুপাতিক হয়, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে দ্রাব্যতা বেড়ে যায়, চাপ হ্রাস করলে গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে দ্রাব্যতা কমে যায়। তো এখানে যেটা হয়েছিল, যখন আমরা সিপিটা খুলে দেই তখন কিন্তু চাপ কমে যায়, ঠিক আছে, ফলে কিছু কার্বন ডাই অক্সাইড সোডিয়াম কার্বনেট থেকে রিলিজ হয়ে বাইরের দিকে চলে যায়। এটা একটা সুন্দর একটা উদাহরণ। তো এই বিষয়টাকে যদি আমরা একটু এভাবে করে লিখি তাহলে মনে হয় লিখতে পারবো যে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করলে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে। কে ওই রকম একটা ধ্রুবক, একে মূলত সমানুপাতিক ধ্রুবক বলা হলেও একে বলা হচ্ছে হেনরির ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এইটাই হচ্ছে মূলত হেনরির ধ্রুবক, হেনরির ধ্রুবক। তো এস ইকুয়াল তখন হচ্ছে কেপি। তো এইটা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল এম এক্স, মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের মতো মনে হচ্ছে। কাজেই আমরা যদি এখন মনে করা যায় যে এক্স অক্ষ বরাবর কাকে, চাপকে আলেখিত করি, এক্স অক্ষ বরাবর যদি চাপকে আলেখিত করি আর ওয়াই অক্ষ বরাবর যদি মনে করা যায় যে দ্রাব্যতাকে আলেখিত করি, তাহলে আর কিচ্ছু হবে না, আমরা মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ পাবো। মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ পাওয়া যাবে। এটাকে একটু কমায় দেই, এরকম একটা রেখা পাওয়া যাবে। এই রেখা থেকে একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে যখন মনে করা যায় এটা কোন অক্ষ, এটা হচ্ছে চাপ অক্ষ, এই যে পিটাকে আমরা এক্স এর সাথে তুলনা করি আর এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা এস, তাহলে দেখা যায় যখন চাপ যখন এখানে, এই অবস্থার দ্রাব্যতা হচ্ছে এই জায়গায়, আর চাপ যখন এখানে, এই অবস্থার দ্রাব্যতা হচ্ছে আমাদের এই জায়গায়। তার মানে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে, এইদিকে গেলে চাপ বাড়বে আর এইদিকে গেলে কিন্তু আবার উপরের দিকে গেলে দ্রাব্যতা বাড়ে। তো হেনরির সূত্রে কিছু সীমাবদ্ধতা আছে, তো আমরা হেনরির সূত্র যেহেতু আজকে আলোচনা করব না, তো আমরা সেদিকে যাব না। আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোন গ্যাসীয় দ্রবের উপরেই কেবল চাপের প্রভাব আছে, সুতরাং কোন গ্যাসীয় দ্রবের উপর চাপের প্রভাব এই যে চাপ বাড়ালে তার দ্রাব্যতা বাড়ে, চাপ কমালে দ্রাব্যতা কমে। তার মানে হচ্ছে যে কোন গ্যাসীয় স্থির তাপমাত্রায় কোন গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। এই আর কি মোটামুটি বিষয়টা। আমাদেরকে হেনরির সূত্রটা লাগতে পারে কোনো এক জায়গায়, সেটা হচ্ছে যে একবার খুয়েটে একটা প্রশ্ন এসেছিল, খুয়েটে না খুলনা ইউনিভার্সিটিতে মনে আসছিল প্রশ্নটা, ওখানে বলেছিল যে দ্রাব্যতার মান জানতে চেয়েছিল, চাপ এবং হেনরি ধ্রুবকের মানটা দেয়া ছিল। তো এই হচ্ছে মোটামুটি বিষয়টা। যখন আমরা চাপ যখন কমিয়ে দেই তখন কিছু কার্বন ডাই অক্সাইড সোডিয়াম কার্বনেট যে ত্যাগ করে, এটা কিন্তু এই হেনরি সূত্রের সাহায্যেই ব্যাখ্যা করা যায় যে যেহেতু আমরা এখানে চাপ কমিয়েছি তাই এখন কার্বন ডাই অক্সাইড এখানে কম পরিমাণ থাকবে, তার মানে দ্রাব্যতাটা কমে যাবে। আচ্ছা, তো আমরা এরপরে দেখি ওই এইটাই আর কি 19-20 সেশন আসছিল খুলনা ইউনিভার্সিটিতে। এখানে বলছে যে 20°C তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট, তাপমাত্রা যদিও কোথাও ব্যবহার হবে না, তবে তাপমাত্রা নির্দিষ্ট করে বলতে হয়, এটা হচ্ছে কেমিস্ট্রি গ্রামার। তো বলছে যে 0.98 অ্যাটমসফিয়ার চাপে গ্যাসের দ্রাব্যতা কত হবে যদি গ্যাসটার হেনরি ধ্রুবকের মানটা হয় 1.38 এত মোলার পার অ্যাটমসফিয়ার, তাহলে দ্রাব্যতা কত মোলার হবে। একটা বিষয় খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে এখানে চাপটা হচ্ছে 0.98 atm আর হেনরি ধ্রুবকটা হচ্ছে এত। তো আমরা একটু আগে দেখলাম যে এস সমান লেখা যায় কে ইন্টু হচ্ছে পি। তো সেই হিসেবে আমাদেরকে এই দুইটা গুণ করতে হবে। এখন আমরা যদি এই দুইটাকে গুণ করি তাহলে গুণফলটা 1.38 এর চেয়ে কিন্তু কম আসবে। কেন কম আসবে? কারণ এই মানটা যদি 1 অ্যাটমসফিয়ারও হতো, এই মানটা যদি 1 অ্যাটমসফিয়ার হতো তাহলে কিন্তু গুণ করলে 1.38 আসতো। তো যেহেতু একের চেয়েও কম, তার মানে 1.38 এর চেয়েও গুণফলটা কম আসবে। তো আমাদের এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে দেখো একটাতেই শুধু একের চেয়ে কম মান দেওয়া আছে, আর বাকিগুলোতে সবগুলোতে 1.38 এর চেয়ে বেশি আছে। এটাতে কেবল 1.35 আছে আর বাকিগুলোতে 1.38 এর বেশি আছে। তার মানে হচ্ছে যে এগুলো অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে জাস্ট এইটা। ক্যালকুলেটর ব্যবহার না করে কি বলে দেওয়া যায়, তোমরা একটু ক্যালকুলেটর চাপে দেখিও। এখন দ্রাব্যতার উপর দ্রব্য এবং দ্রাবকের প্রকৃতিও কিন্তু নির্ভর করে। এই ক্ষেত্রে একটা নীতি হচ্ছে যে লাইক ডিজলভস লাইক নীতি। এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে লাইক ডিজলভস
লাইক ডিজলভস লাইক নীতি, সেটা কিরকম? লাইক নীতি, তো এইটাকে আমরা বলতে পারি যে ওই যে একটা কথা আছে না যে চড়ে চড়ে মাছ তুলতে হয়, মানে একই জাতীয় জিনিসগুলোর মধ্যে ভালো মিলে। তো সেটা কিরকম হচ্ছে, আমরা যেহেতু দ্রব এবং দ্রাবক এই দুইটাকে নিয়ে যেহেতু আমরা দ্রবণ তৈরি করি, তো এক্ষেত্রে আমাদের দ্রব এবং দ্রাবকের প্রকৃতির উপর দ্রাব্যতা বাড়বে নাকি কমবে সেটা কিন্তু নির্ভর করে। সেটা কিরকম, মনে করা যাক যে দ্রবটা হচ্ছে পোলার, কিন্তু দ্রাবকটা হচ্ছে মনে করা যাক যে নন পোলার। নিশ্চয়ই তোমরা পোলার আর নন পোলার বুঝতে পারছো কাকে বলা হচ্ছে। দ্রাবক নন পোলার বলতে বোঝাচ্ছে যে এই দ্রাবকটা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নাই, তার মানে এখানে তড়িৎ পার্থক্য খুব কম, ধনাত্মক ঋণাত্মক নাই, যেমন হাইড্রোকার্বন গুলো বা যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল এগুলো। তখন দেখা যায় দ্রাব্যতা হ্রাস পাবে, দ্রাব্যতা এক্ষেত্রে কি হবে, হ্রাস পাবে। কিন্তু যদি এটাও যদি পোলার হয় আর এটাও যদি পোলার হয় তাহলে কি হচ্ছে, লাইকে লাইকে হয়ে গেল না? তাহলে দেখা যাবে যে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, তাহলে দ্রাব্যতা বেড়ে যাবে, এক্ষেত্রে দ্রাব্যতা বেড়ে যাবে। আচ্ছা, আবার যদি দেখা যায় যে এইটা যদি নন পোলার হয়, আর এটা যদি আবার পোলার হয়, তাহলে এবারও ভিন্ন রকম হয়ে গেল। ইয়ার পোলার, তখন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেহেতু এটা পোলার আর এটা নন পোলার, তাহলে এক্ষেত্রে আবার দ্রাব্যতা কিন্তু হ্রাস পাবে। আবার এটা যদি নন পোলার হয়, আমি নির্দিষ্ট উদাহরণ কিছু দেব, এটা যদি নন পোলার হয় এবং এটাও যদি নন পোলার হয়, দুইটা যদি একই রকম হয়, তাহলে এবার কিন্তু দ্রাব্যতা আবার কিন্তু বাড়বে। তার মানে হচ্ছে যে যখন একই রকম হয়, যেমন পোলারে পোলারে হলে দ্রাব্যতা বাড়ে, হ্যাঁ, অথবা নন পোলারে হইলেও কিন্তু দ্রাব্যতা কিন্তু বাড়ে। কিন্তু এদের মধ্যে যে কোনো একটা যদি পোলার আর একটা যদি নন পোলার হয়, তাহলে কিন্তু দ্রাব্যতা কিন্তু হ্রাস পায়। যেমনটা এটা দেখো, পোলার সে সোডিয়াম ক্লোরাইড, এইটাকে তুমি যদি কেরোসিনে যদি নাও, তাহলে এইখানে দ্রাব্যতা কিন্তু সোডিয়াম ক্লোরাইড কিন্তু হ্রাস পাবে, দ্রাব্যতা হ্রাস পাবে। কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডকে যদি মনে করা যাক যে পানিতে নাও, তাহলে এবার দ্রাব্যতা কিন্তু বেড়ে যাবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। অর্থাৎ একই পরিমাণ, এখানে মনে করা যায় যে 100 গ্রাম কেরোসিনের মধ্যে তুমি যদি সোডিয়াম ক্লোরাইড নাও, তাহলে যে পরিমাণ দ্রবীভূত হবে, আর এখানে তুমি যদি 100 গ্রাম পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড নাও, তাহলে এবার কিন্তু আগের চেয়ে বেশি পরিমাণ দ্রবীভূত হবে, তার মানে দ্রাব্যতা বেড়ে যাবে। আবার এমনটা হতে পারে, একটা দ্রবই মনে করা যায় নন পোলার, সে এইটাই কেরোসিন, মনে করা যাক যে কেরোসিন, ঠিক আছে, এইটার সাথে মনে করা যাক যে যদি তুমি পানি নাও, পানি একটা পোলার দ্রাবক, এক্ষেত্রে দ্রাব্যতা কিন্তু হ্রাস পাবে, দ্রাব্যতা হ্রাস পাবে। আর দুইটা যদি আবার নন পোলার হয়, মনে করা যায় যে কেরোসিন আর ডিজেল, তাহলে তাদের দ্রাব্যতা কিন্তু বেড়ে যাবে। তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে যে দ্রাব্যতার বিষয়টা দ্রব এবং দ্রাবক উভয়ের উপর নির্ভর করে এবং এদের প্রকৃতির উপর নির্ভর করে। এক্ষেত্রে আমাদেরকে এই নীতিটা ফলো করতে হবে, দুইটাই যদি একই রকম হয় তাহলে দ্রাব্যতা বেড়ে যায়, আর যদি ভিন্ন রকম হয় তাহলে দ্রাব্যতা কমে যায়। যেমন মনে করা যায় যে পানিতে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয় তোমার 36.5 গ্রাম, প্রতি 100 গ্রাম পানিতে 36.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়। কারণ কেরোসিন তুমি যদি সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করতে দাও, তাহলে দ্রবীভূতই হবে না। না হওয়ার পিছনে কারণ হচ্ছে ওই যে দ্রাব্যতার প্রথম দিকে যে আমরা দেখছিলাম দ্রবণ প্রক্রিয়ার, পানি পোলার দ্রাবক হওয়ার কারণে এর পোলারিটি আছে, ফলে এটা আয়নিক কম্পাউন্ডগুলোকে আকর্ষণ করে তাকে আলাদা করে, কিন্তু নন পোলার ক্ষেত্রে তার আকর্ষণ করতে পারে না, ফলে তাকে আর আলাদা করতে পারে না, ফলে দ্রাব্যতা কমে যায়। এগুলো পাবে
আবার এই দ্রাব্যতার বিষয়টা কিন্তু আবার দ্রাবকের উপরে নির্ভর করে। সেটা কিরকম, যেমন মনে করা যাক যে সোডিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা হচ্ছে 36.5 গ্রাম প্রতি 100 গ্রাম পানিতে। আর যদি আমি প্রতি 100 গ্রাম না লিখি তাহলে শুধু 36.5 লিখলেই হবে। কিন্তু সোডিয়াম সালফেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর দ্রাব্যতা মাত্র 6 গ্রাম প্রতি 100 গ্রাম পানিতে। তো এইটা আবার কেন হলো? এইটা হওয়ার আর একটা কারণ হচ্ছে যে একটা বিষয় খেয়াল করে দেখো, সোডিয়াম ক্লোরাইডের যে লেটিস শক্তি তার চেয়ে সোডিয়াম সালফেটের লেটিস শক্তির মান বেশি। ফলে সালফেটের লেটিসকে ভাঙতে বেশি পরিমাণ পানি লাগবে। ফলে এই 100 গ্রাম পানি যদি মনে করো যে 36.5 গ্রাম পরিমাণ সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে পারে, তবে ওই 100 গ্রাম পানি 36.5 গ্রাম সোডিয়াম সালফেটকে ভাঙতে পারবে না, কারণ সোডিয়াম সালফেটের লেটিস শক্তি বেশি। ফলে এটা কম পরিমাণকে ভাঙতে পারবে, অর্থাৎ দ্রাব্যতাটা হ্রাস পাবে। তাহলে দ্রাব্যতার এই বিষয়টা দ্রাবকটা কেমন হবে তার উপর নির্ভর করবে, আবার দ্রবটা কেমন হবে তার উপর নির্ভর করবে, আবার দ্রাবকের সাথে দ্রবকের প্রকৃতি কিরকম হয় সেটার উপরেও নির্ভর করবে। তো আশা করি তোমার বিষয়গুলো বুঝতে পারছো। তো দ্রাব্যতার নির্ভরশীলতার লেখচিত্রগত ব্যাখ্যা বহুবার পরীক্ষায় এসেছিল। এইখানে মূলত আমরা লেখচিত্রতে যেটা দেখি সেটা হচ্ছে যে 3 ধরনের আমরা রেখা পেয়েছিলাম। এই জাতীয় কথা আমরা বলেছি। মনে করা যায় যে এইটা একটা লেখ যদি আমরা বিবেচনা করি, এটা একটা দাগ, আর মনে করা যাক যে এটা আর একটা অক্ষ। ঠিক আছে, তো এই দিক বরাবর যদি তাপমাত্রা দেয়া থাকে, তাপমাত্রা টি ইন কেলভিন, আর এইদিকে যদি মনে করো যে দ্রাব্যতা বা সলিবিলিটি যদি দেয়া থাকে, দ্রাব্যতা গ্রাম প্রতি 100 গ্রাম পানি, তাহলে এক্ষেত্রে 3 ধরনের রেখা পাওয়া যায়। রেখাগুলো হয় এরকম, কিছু রেখা হয় এরকম, কিছু রেখা হয় এরকম, হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং রেখা হয় এরকম। আমরা কিন্তু ওই যখন তাপমাত্রার প্রভাব যখন আলোচনা করি তখন কিন্তু আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো যে এখানে কোনটা কি রকম হবে। এই হলুদটার ক্ষেত্রে যদি আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখবো যে যখন তাপমাত্রা যখন এখানে, তখন তার দ্রাব্যতা হচ্ছে এইখানে, আর তাপমাত্রা যখন এইখানে তখন তার দ্রাব্যতা হচ্ছে এখানে। তার এইটার ক্ষেত্রে কি হয়েছে? দ্রাব্যতা হ্রাস পাইছে। তাহলে এই হলুদটা তাহলে কোন ধরনের দ্রবণ প্রক্রিয়া? এইটা মূলত ছিল যার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা হচ্ছে নেগেটিভ, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ তাপ উৎপত্তি প্রক্রিয়াগুলোতে তাপমাত্রা বলে এরকমটা হয়। অন্যদিকে যদি সাদা হিসেবে যদি করি, মনে করা যায় যে তাপমাত্রায় এখানে তার দ্রাব্যতা এখানে, তাপমাত্রা যদি মনে করা যায় যে বৃদ্ধি করে এখানে আনা হয়, তাহলে দেখা যায় তার দ্রাব্যতা আবার বেড়ে যায়। যে সাদা দাগটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রা যদি আমরা বাড়াচ্ছি তাহলে দ্রাব্যতাও কিন্তু বাড়ছে। তার মানে এইটা মূলত যে সকল দ্রবণ প্রক্রিয়া তাপ হারি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এরকমটা ঘটে। যে সকল লবণের দ্রবণ প্রক্রিয়া তাপ হারি তাদের ক্ষেত্রে ঘটে। যেমন তাপমুক্ত দ্রবণের একটা সুন্দর উদাহরণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন দ্রবীভূত করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লেট দেওয়া মাত্র সেই গরম হয়ে যায়, হাত পুড়ে যাওয়ার মতো গরম, এমন অবস্থা। আর এইটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে ক্লাস পানি আছে এমন যৌগগুলোর ক্ষেত্রে বা লবণগুলোর ক্ষেত্রে এরকমটা ঘটে। এই গ্লুবার সল্টের বিষয়টা একটু মাথায় রাখবা। Na2SO4 10 অণু পানি ছিল, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পিকটা মূলত পাওয়া যায় 32.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তার মানে হচ্ছে যে এর ট্রানজিশনটা ঘটে 32.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এই ট্রানজিশনটা ঘটে। এখানে দিলাম না কারণ এটা কেলভিনে লিখছি তো। অর্থাৎ তাপমাত্রা বাড়ানোর সময় প্রথম দিকে তাপমাত্রা বাড়তে বাড়তে তাপমাত্রা যখন 32.4 ডিগ্রি সেলসিয়াস হয়, তারপর থেকে তাপমাত্রা বাড়লে আবার দ্রাব্যতা আবার হ্রাস পায়, এই পর্যন্ত বাড়ে আর এই পর্যন্ত আবার হ্রাস পায়, এরকমটা হয়। তো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। বিষয়গুলো একটু বেসিক ছিল, এগুলো পড়তে হবে। আমরা এর পরের টিউটোরিয়ালে দেখবো যে দ্রাব্যতা রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তো আশা করি তোমরা সেটা এনজয় করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।